গত ক্লাসে আমরা স্যার সেন্সর। আমাদের হ্যাঁ, যখন বলেন। ওভারভিউ একটা ক্লাস হবে, তো হ্যাঁ, ইলেকট্রোড থেকে যদি আর একটু একটু বোঝাই দেওয়া যায়, তো হ্যাঁ, হাফ হ্যাঁ, শেল পটেনশিয়াল শিওর। এগুলা আমি এগুলো ওই একটু যদি আপনাদের কাছ থেকে তো রিভিউ লিস্ট করা করে যায়। নিয়েছিলাম জিজ্ঞেস করে। তো আমি লিখে রাখছি কি কি বিষয়ে আমাদের জি রিভিউ স্যার। করা লাগবে। আমি ইলেকট্রোড থেকে শুরু করব, সমস্যা নেই। আচ্ছা, ওকে গত স্যার, ক্লাসে থ্যাংক ইউ আমরা স্যার। আল্ট্রাসনিক সেন্সর পর্যন্ত দেখছিলাম। আল্ট্রাসনিক সেন্সরের পরে আমাদের সেন্সরের ক্যাটাগরির মধ্যে আসলে কি থার্মাল সেন্সর। থার্মাল সেন্সরে আমার খুব বেশি একটা সময় নষ্ট করার ইচ্ছা নেই, কারণ থার্মাল সেন্সর সম্পর্কে সবাই আপনারা জানেন, এবং এটা আমাদের ফিজিক্সের বইয়ের মধ্যে ছিল ইন্টারমিডিয়েটে। আপনারা হয়তো বা যে স্যার, থার্মোস্টেট কাকে বলে। হ্যাঁ, বলেন। সেন্সরের মানে পিডিএফটা তো দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে আমরা মনে ভিডিও হয়, আমি দেখছি অবশ্যই, কিন্তু গতকালকে মনে আপলোড করছি, একটু চেক করেন তো। ও স্যার, রাত্রে আপলোড করছেন হ্যাঁ, স্যার? রাতে আপলোড করছি আমি। তো এইখানে সেন্সরের মধ্যে ওপেন করি নাই তো। না, ওপেন করে দেখেন, ওটার মধ্যে এই ফাইলটা আছে, আজকের ফাইলটা আমি দিয়ে দিব। তো থার্মোস্টেট, থার্মোকাপল, থার্মিস্টর এগুলো সম্পর্কে সবারই আপনাদের ধারণা আছে, তবে জাস্ট যদি সংক্ষেপে বলতে হয়, থার্মোস্টেট ডিভাইসটা জেনারেলি আপনার কোনো একটা জায়গাতে যখন টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা সুইচের প্রয়োজন হয় আপনার। এটা খুবই প্রাগৈতিহাসিক একটা সেন্সর, এবং বর্তমানে এই সেন্সরটা তেমন একটা ইউজ হয় না, কারণ এই সেন্সরটার উপরে আপনার কন্ট্রোল খুবই কম। এটা পুরোপুরি আপনার ডিপেন্ড করবে মেটালের কম্বিনেশনটার উপরে। মানে এটার মূলনীতিটা হলো গিয়ে, আমরা যদি দুই ধরনের মেটাল ইউজ করি যেটার প্রসারাঙ্ক দুই রকম, মানে হিটের সঙ্গে এটা প্রসারিত বা সংকুচিত দুই রকম ভাবে হবে, এরকম দুইটা মেটালের যদি একটা স্যান্ডউইচ আমরা তৈরি করি, যখন আমাদের টেম্পারেচার বাড়বে তখন একটা মেটাল আরেকটা মেটালের থেকে কম প্রসারিত হবে, বা একটা মেটাল আরেকটা মেটালের থেকে বেশি প্রসারিত হবে। তো এই প্রসারাঙ্কের মিসম্যাচের কারণে যে জিনিসটা হবে, যে পুরো জিনিসটা একদিকে বাঁকা হয়ে যাবে, কারণ একজন বেশি প্রসারিত হচ্ছে, একজন কম প্রসারিত হচ্ছে, তো যে বেশি প্রসারিত হবে সে ঠেলে উল্টা দিকে সে বাঁকা করে দিবে, পুরো জিনিসটাকে বাঁকা করে দিবে। তো যখন বাঁকা করে দিবে তখন আপনার সুইচ ওপেন হয়ে যাবে। এটা আপনি করতে পারেন, আবার উল্টাটাও করতে পারেন, যে যখন হিট বেড়ে যাবে তখন এই জিনিসটা যখন বাঁকা হয়ে যাবে তখন আপনি পোল আরেকটা রাখলেন এই সাইডে, এই সাইডে একটা পোল রাখলেন। তখন কি হবে, যখন হিট বেড়ে যাবে তখন ও ওই সাইডের পোলের সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে। যখন অ্যাটাচড হয়ে যাবে তখন হয়তো বা এই সুইচটা অন কানেক্টেড হবে। এই সুইচটা কানেক্টেড হলে আপনি এসি হয়তো চলবে, হয়তো অতিরিক্ত গরম বেড়ে গেলে এসি চালু হয়ে যাবে, বা ফ্রিজ চালু হয়ে যাবে, ফ্রিজের কম্প্রেসর চালু হয়ে যাবে। সো যখন আপনারা পুরানো আমলের উইন্ডো এসি বা অনেক পুরানো আমলের দেখবেন, ফ্রিজ দেখবেন, তখন দেখবেন যে যখন কম্প্রেসর বা হিটার যখন অন হয়, তাই এটার আগে একটা সুইচিং এর সাউন্ড হয়, মেটালিক একটা সুইচিং এর সাউন্ড হয়। আমার ধারণা সেটা এই থার্মোস্ট্যাট থেকে আসে। তবে বর্তমানে যে ধরনের আমরা এসি, স্প্লিট এসি বা মডার্ন যেসব ফ্রিজ ইউজ করি, ওগুলাতে থার্মোস্ট্যাট ইউজ করা হয় না, কারণ থার্মোস্ট্যাট ইনএকুরেট, যেহেতু এটা পুরোপুরি মেটালের আপনার প্রপার্টির উপর ডিপেন্ড করবে। সো ওভার দ্য টাইম এই প্রপার্টিগুলো ডিফারেন্ট হয়ে যেতে পারে, চেঞ্জ হতে পারে। সো জাস্ট একটা ধারণার জন্য এখানে থার্মোস্ট্যাটকে রাখা হয়েছে। অথবা আপনারা কোনো ইন্টারেস্টিং প্রজেক্টে থার্মোস্ট্যাটকে ইউজ করতে পারেন, কম খরচে কোনো একটা ইন্টারেস্টিং প্রজেক্টে ইউজ করতে পারেন। এরপরে যেটা আছে, যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ইন্ডাস্ট্রিতে স্পেশালি, সেটা হলো কি থার্মোকাপল। এবং আপনারা মানে রিয়েল লাইফে যখন কাজ করতে যাবেন ফ্যাক্টরিতে, বায়োমেডিক্যাল সেক্টরে হোক, অন্য কোনো সেক্টরে হোক, আপনাদের থার্মোকাপল অনেক বেশি ইউজ করা লাগবে। থার্মোকাপল হলে কি অ্যাকচুয়ালি দুই ধরনের মেটালের একটা জাংশন। এখানেও থার্মোস্ট্যাটের মতনই দুই ধরনের মেটাল ইউজ করা হয়, দুই ধরনের মেটালের একটা জাংশন। এই জাংশনটাই আমাদের টেম্পারেচার প্রোব হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে, যখন আমরা দুইটা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালকে একসাথে শোল্ডার করি, মানে একটা পয়েন্টে জোড়া লাগাই, আর দুইটা পয়েন্ট যখন ফাঁকা রাখি এরকম, তখন এখানে একটা সুন্দর একটা ইফেক্ট হয়। কি ইফেক্ট হয়, যখন আপনি এই জাংশনটার মধ্যে হিট দেন, জাংশনটার মধ্যে যখন হিট দেন তখন দুই সাইডে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। এই দুই সাইডে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। ঠিক উল্টাভাবে আপনি যদি দুই সাইডে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেন, দুই সাইডে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে এই জাংশনটা আপনার গরম হয়ে যায়, একটা জাংশন আপনার ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারছেন, মানে এই জিনিসটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের মতো, মানে এই ইফেক্টটাকে উল্টা করা যায়। মানে আপনি চাইলে এই হিট নিয়ে এটা থেকে ভোল্টেজ তৈরি করতে পারবেন, অথবা ভোল্টেজ দিয়ে এখান থেকে আপনি হট এবং কোল্ড দুইটা টার্মিনাল তৈরি করতে পারবেন। তো এই ইফেক্টটার নাম হলে কি আপনার সিবেক ইফেক্ট। একটা ইফেক্টের নাম হলে কি সিবেক ইফেক্ট, আর একটা ইফেক্টের নাম হলে কি পেল্টিয়ার ইফেক্ট।
দাঁড়ান আমি ভুলে গেছি কোনটা কোন ইফেক্ট, একটু দেখে আসি। আপনার নাম শুনছেন এর আগে সিব্যাক ইফেক্টের কথা? স্যার সিটব্যাক ইফেক্ট শুনছিলাম। সিব্যাক ইফেক্টে কি বলেন তো? স্যার সিব্যাক তো শুনি নাই, সিটব্যাক একটা শুনছিলাম আর কি। সিড স্যার সি ব্যাক শুনি নাই স্যার। সিডব্যাক কি বলেন তো, সিডব্যাক কি? এটা স্যার ম্যাটেরিয়ালে দেখছিলাম, ও কি জানি একটা ছিল, মনে পড়তেছে না স্যার। দাঁড়ান, আমি সবসময় গুলিয়ে ফেলি সিব্যাক ইফেক্ট আর এইসব পেল্টিয়ার ইফেক্টের মধ্যে। আমি দুটো এত কাছাকাছি জিনিস, আমি আপনাদেরকে শেয়ার করে দেখাই কোথা থেকে দেখতেছি আমি। উইকিপিডিয়া থেকে দেখতেছি। এই যে একটা হলো কি সিব্যাক ইফেক্ট, আর এটার পরে হলো কি পেল্টিয়ার ইফেক্ট। দুটো হলো কি জাস্ট একটা আরেকটার উল্টা। সিব্যাক ইফেক্ট ইজ দ্য বিল্ড আপ অফ অ্যান ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাক্রস এ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। মানে যখন আপনি ওই জাংশনটাকে হট কোনো একটা টার্মিনালে রাখেন, তখন এই যে টেম্পারেচারের ডিফারেন্স তৈরি হইতেছে অপর সাইডে, এটা হলো কি সিব্যাক ইফেক্ট। আর পেল্টিয়ার ইফেক্ট হলো কি এটার উল্টাটা। when an electrical current pass through a circuit of a thermocouple, heat is evolved at one junction and absorbed in another junction. মানে যখন আপনি এটাকে ঠান্ডা এবং গরম করার কাজে ইউজ করবেন, তখন এটাকে বলা হয় গিয়ে পেল্টিয়ার ইফেক্ট। সো এই পেল্টিয়ার ইফেক্ট ইউজ করে আপনারা বাজারে দেখবেন যে পেল্টিয়ার প্লেট কিনতে পাওয়া যায়। আপনারা কোনো একটা প্রজেক্টের জন্য আপনাদের মনে করেন খুব ছোট একটা ফ্রিজের দরকার, মানে খুব ছোট একটা প্লেটের দরকার, যেটা দিয়ে আপনি মনে করেন ১ কাপ পানি বা কোক এরকম কোনো কিছুকে আপনি করবেন, ঠান্ডা করবেন। তখন আপনি কি করবেন? আপনার জন্য কম্প্রেসরটা তো অনেক এক্সপেন্সিভ। কম্প্রেসর দিয়ে একটা ফ্রিজিং ইউনিট যদি বানাতে চান আপনি, সেটা আপনার জন্য অনেক এক্সপেন্সিভ হবে। সেটা না করে আপনি সুন্দর একটা পেল্টিয়ার প্লেট কিনে আনতে পারেন বাজার থেকে, যেটাকে থার্মো ইলেকট্রিক মেকানিজমে কাজ করবে। কিভাবে কাজ করবে? আপনি ২ সাইডে এরকম একটা ভোল্টেজ ডিফারেন্স দিবেন। এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাস করবে। যখন কারেন্ট পাস করবে তখন এই মেটালের জাংশনের একটা সাইডে হিট জেনারেট হবে, আর রেফারেন্স পয়েন্টে আপনার কোল্ড একটা জাংশন তৈরি হবে। সো এই কোল্ড জাংশনটাকে আপনি ফ্রিজ হিসেবে ইউজ করতে পারেন। সিমিলারলি আপনি পেল্টিয়ারের আরেকটা সাইডকে আপনি হিটিং ইউনিট হিসেবে ইউজ করতে পারেন। সো আপনারা কম খরচে কোনো একটা হিটিং কুলিং ইউনিটের যদি দরকার হয়, তাহলে আপনারা পেল্টিয়ার প্লেট ইউজ করতে পারেন। তবে আমরা টেম্পারেচার সেন্সিং এর জন্য যেটা করি সেটা হলো কি সিব্যাক ইফেক্ট, পেল্টিয়ার ইফেক্টের উল্টাটা। সিব্যাক ইফেক্টে যেটা হয় যে এই জাংশনটাতে আপনি যদি হিট দেন, অপর সাইডে একটা ভোল্টেজ তৈরি হবে। আপনি এটাকে এক ধরনের মানে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের সঙ্গে তুলনা করতে পারেন। পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল আর এই সিব্যাক ইফেক্টের মধ্যে ডিফারেন্সটা কি আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে? কোশ্চেনটা আরেকবার করবেন? মানে আমি এখানে দেখতে পারতেছি যে ২ টার মধ্যেই কিন্তু আমার ভোল্টেজ তৈরি হইতেছে, এবং ২ টার ইফেক্টেই কিন্তু রিভার্সিবল। পিজোইলেকট্রিকের ইফেক্টও রিভার্সিবল না, যে আপনি যদি ডিফর্ম করেন ভোল্টেজ পাবেন, আর ভোল্টেজ দিলে ডিফর্ম করবে। মনে আছে আপনাদের পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের কথা? আমরা গত ক্লাসে দেখছিলাম আল্ট্রাসনিক সেন্সরের ক্ষেত্রে ইউজ করা হয় পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল। আর এটার মধ্যে আমরা দেখতে পারতেছি, আমরা যদি এখানে হিট দিই, ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, আবার ভোল্টেজ ডিফারেন্স দিলে হিটের মধ্যে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়। স্যার এখানে ভোল্টেজটা কিরকম দিতে হয়? 220 ভোল্ট? না, 220 ভোল্ট কেন দিবেন আপনি এখানে? এখানে যখন হিট দিবেন, তখন এখানে ভোল্টেজ অনেক কম উৎপন্ন হবে। অত বেশি ভোল্টেজ উৎপন্ন হবে না। তখন আপনি কি করবেন? সুন্দর এটাকে একটা অপ এম্পের মধ্যে নিবেন। অপ এম্পের মধ্যে দিয়ে এমপ্লিফাই করে তারপরে দেখবেন। আমি তো আপনাদেরকে ক্যালিব্রেশন প্রসেসটা শিখিয়ে দিছি যে কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। এখন মনে করেন আমি আপনাকে শুধুমাত্র এরকম একটা দিয়ে দিলাম, জাংশন দিয়ে দিলাম মেটালের। আমি বললাম যে এটা দিয়ে একটা বানাও, টেম্পারেচার সেন্সর বানাও, থার্মোমিটার বানাও। এখন আপনারা জানেন না যে এখানে ভোল্টেজ কত তৈরি হবে, কি হবে, কিছুই জানেন না, একেবারে নো আইডিয়া। এই অবস্থা আপনার এটা দিয়ে থার্মোমিটার কিভাবে বানাবেন একটা, যদি আপনারা ক্যালিব্রেশনের মেথডটা ফলো করেন? কেউ বলতে পারবেন না ক্যালিব্রেশনের মেথডটা কি আমাদের? আমি আপনাদেরকে বলছিলাম যে ক্যালিব্রেশনের মেথডটি ইউনিভার্সাল। এটা আপনার সব ধরনের সেন্সরের ক্ষেত্রে কাজ করবে, সব ধরনের ট্রান্সডিউসারের ক্ষেত্রে কাজ করবে। সো আপনারা যদি ডিসপ্লেসমেন্ট সেন্সর বা আমি যে থার্মোমিটার পড়েছিলাম গত ক্লাসে, যে পারদের থার্মোমিটার কিভাবে ক্যালিব্রেশন করি, আপনি ঠিক ওই মূলনীতিতেই এটা ক্যালিব্রেশন করতে পারেন। কিভাবে করবেন ক্যালিব্রেশন? ক্যালিব্রেশন কথাটার অর্থ কি?
আপনারা কি শুনছেন কখনো ক্যালিব্রেশন কথাটা? স্যার একটা সঠিক মাপে নিয়ে আসার জন্য স্যার। একটা সঠিক মাপে নিয়ে আসার জন্য বা সঠিক মাপে আছে কিনা চেক করার জন্য, আছে ঠিক কিনা, আছে? জি স্যার। দুটোই হইতে পারে। তো এখানে যদি একটা সঠিক মাপটা কত, মনে করেন 100 ডিগ্রি মানে কত ভোল্ট বা 0 ডিগ্রি মানে কত ভোল্ট, এটা যদি আপনারা বুঝতে চান কি করতে হবে আপনাকে? চিন্তা করেন, মাথা কাজে লাগান। পটেনশিয়াল ডিফারেন্সটা হ্যাঁ, এটা তো খুবই সহজ, আমি তো আশা করছিলাম এটা আপনারা পারবেন। এই জাংশনটা আপনি একটা 0 ডিগ্রি কোনো একটা সারফেসে রাখবেন বা 0 ডিগ্রি কোনো একটা সলিড বা লিকুইডের মধ্যে রাখবেন। তারপরে আপনি এখানে ভোল্টেজটা মেজার করবেন, এটা খাতার মধ্যে লিখে রাখবেন। তারপরে এটাকে 100 ডিগ্রিতে রাখবেন। তারপরে এটার ভোল্টেজটা মাপবেন, মাপে খাতার মধ্যে লিখে রাখবেন। এরপর আপনি চেক করবেন যে এই হিট এবং এই ভোল্টেজের মধ্যে সম্পর্কটা লিনিয়ার নাকি। এই জন্য আপনি ইন্টারমিডিয়েট কতগুলো রিডিং নেবেন, একবার 10 ডিগ্রিতে রিডিং নেবেন, 20 ডিগ্রিতে রিডিং নেবেন, 30 ডিগ্রিতে রিডিং নেবেন। তারপর আমি আপনাদেরকে বলছিলাম আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে মাথায় ঢুকায় রাখার চেষ্টা করেন, প্রতি ক্লাসের পরই জিনিসগুলো খেয়ে ফেলবেন না একদম। আপনারা দেখবেন যে কার্ভটা আঁকলে কার্ভটা কি লিনিয়ার হয় নাকি। কার্ভটা যদি আপনার লিনিয়ার হয় তাহলে আমরা 0 থেকে 100-র মধ্যে যেই রিডিংটা পাইলাম সেটাকে আমরা সুন্দর সমান ভাগে ভাগ করে ফেলতে পারি। মানে মনে করেন আপনার যখন 0 ডিগ্রি তখন আপনার এখানে ভোল্টেজ তৈরি হইতেছে হলে গিয়ে 2 মিলিভোল্ট, আর যখন 100 ডিগ্রি তখন তৈরি হইতেছে 2 ভোল্ট। তার মানে আমরা এখানে কি বুঝতে পারতেছি যে এই জিনিসটা সম্পর্কটা অনেকটা লিনিয়ার, মনে হইতেছে অনেকটা লিনিয়ার। সরি, 0 ডিগ্রি না, মনে করেন 1 ডিগ্রিতে 2 মিলিভোল্ট আর 100 ডিগ্রিতে 2 ভোল্ট। তাহলে এখানে বোঝা যাইতেছে এই জিনিসটা অনেকটা লিনিয়ারলি ভ্যারি করতেছে, লিনিয়ারলি বা লগারিদমিকলি ভ্যারি করতেছে। তখন আপনি এখান থেকে সুন্দর একটা প্লট আঁকতে পারবেন। প্লট এঁকে তারপর আপনি যে কোনো টেম্পারেচারের জন্য পরবর্তীতে ভোল্টেজের লিমিটটা বের করতে পারবেন। এখন মনে করেন আননোন একটা সারফেসে রাখছেন যেটা টেম্পারেচার আপনি জানেন না, ওইখান থেকে আপনি 30 ভোল্ট পাইলেন, রিডিং পাইলেন 30 ভোল্ট। আপনি কি এখন বের করতে পারবেন যে আপনার এটার করেসপন্ডিং টেম্পারেচার কত? কোন উপায় জানা আছে বের করার? পারবেন না? আমি আপনাদের মনে হয় গত ক্লাসে বলছিলাম যে পারদের থার্মোমিটার কিভাবে বানানো হয়, বলছিলাম না? মনে আছে? জি স্যার। বলেন তো পারদ দিয়ে থার্মোমিটার কিভাবে বানায় এবং এটা মার্কিং কেমনে করি, 1 ডিগ্রি 2 স্যার ডিগ্রি? এটা হচ্ছে মানে একটা নল আর কি, মানে হুম থার্মোমিটারে যেটা ইয়া করি ওটার মধ্যে হচ্ছে আমরা পারদ নেই। হুম তারপরে হচ্ছে ওর এক মাথা হচ্ছে আমরা কোনো মেটাল দিয়ে লেবেল করি। তারপরে হচ্ছে ওটা যদি কোনো 0 ডিগ্রিতে মানে 0 ডিগ্রি টেম্পারেচারে ওটার মধ্যে আমরা ডুবাই, যেটাতে হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচারে পারদটা যেখানে যে দাঁড়াবে সেটা হচ্ছে আমরা 0 করি। হুম আর পরবর্তী আবার 100 ডিগ্রি টেম্পারেচারে আমরা হচ্ছে আবার পারদ মানে থার্মোমিটারকে আবার ডুবাই, মানে ওই টেম্পারেচারে পারদটা যেখানে এসে হচ্ছে স্থির হবে সেটাকে হচ্ছে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস করি। হুম, ঠিক করার বলছেন। পরে হচ্ছে এরপর আমরা লিনিয়ারলি মার্কিং করি। লিনিয়ারলি মার্কিং করি, এক্সেলেন্ট। তাহলে এই জিনিসটা কি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না? এখানেও করা যায় স্যার। করলে তো কোনো সমস্যা নেই, অ্যাকচুয়ালি এখানে না, আপনি যে কোনো কিছুর ক্ষেত্রেই করতে পারেন। মানে এই প্রিন্সিপালটা, আপনার ক্যালিব্রেশনের প্রিন্সিপালটা যদি আপনার জানা থাকে, জীবনে কখনো মানে সেন্সর বানাইতে গিয়ে আপনি আটকাবেন না, কারণ আপনি তো ক্যালিব্রেশনের প্রসেসটা জানেন। আপনি যেন মনে তেন কিছু দিয়েই সেন্সরটা বানান, বানানোর পরে আপনি কোনোভাবে যদি এটাকে একবার মানে যেই মানে আপনার এক্সট্রিম দুইটা এন্ডে এটার ভ্যালুর যদি আপনি বের করতে পারেন, মাঝখানের ভ্যালুগুলো আপনি প্রেডিক্ট করে নিতে পারেন। ঠিক আছে, যদি আপনি জানেন যে সম্পর্কটা লিনিয়ার, তাহলে আপনি মাঝখানের জিনিসগুলো প্রেডিক্ট করে নিতে পারেন। আর যদি সম্পর্কটা লিনিয়ার না হয়, মনে করেন কোনো একটা সেন্সরের সম্পর্কটা, মনে করেন এটার এদিকে হলে গিয়ে টেম্পারেচারের সঙ্গে আবার ভোল্টেজ চেঞ্জ হইতেছে, সম্পর্কটা লিনিয়ার না, সম্পর্কটা মনে করেন এরকম। এই জিনিসটাকে আপনি কিভাবে এই ম্যাটেরিয়ালটাকে বা এই ইকুইপমেন্টটাকে আপনি কিভাবে টেম্পারেচার রিডিং এর জন্য ইউজ করবেন বলেন তো? এটা তো লিনিয়ার না সম্পর্ক। স্যার প্রত্যেকটা পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, করতে হবে, কিন্তু এই জিনিসটা অনেক টিডিয়াস। আপনি যদি প্রত্যেকটা পয়েন্ট যদি ক্যালকুলেট করতে চান, অনেক সময় নষ্ট হবে আপনার, তাই না? তখন আমরা এই ক্ষেত্রে কি করি দেখেন, এই ক্ষেত্রে একটা টেকনিক আছে, সেটা হলো গিয়ে আমরা যে লিনিয়ার পোর্শনটা, সেই লিনিয়ার পোর্শনটা আলাদা করে নিব।
অবশ্যই কোনো একটা সম্পর্কের মধ্যে একটা পোর্শন থাকবে যেটা লিনিয়ার। বুঝতে পারছেন? পিস ওয়াইজ আমরা ভাগ করে নেব। মনে করেন আমার কাছে দেখে মনে হইতেছে এই পোর্শনটুকু লিনিয়ার, তাহলে মনে করেন এটা হলে কি 0 থেকে 50 ডিগ্রি। 0 থেকে 50 ডিগ্রির মধ্যে সেন্সরটা লিনিয়ারলি বিহেভ করে। তাহলে আমি সেন্সরটা শুধুমাত্র 0 থেকে 50-এর জন্যই বানাইলাম। এটা মনে করেন এক্সট্রিম এন্ডে এটা মনে হয় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার তো দরকার নেই 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে এই জিনিসটা কি ইউজ করার। সো এই জিনিসটা এখানে লিনিয়ারলি কাজ করতেছে, সো আমি এতটুকু কি ইউজ করলাম। সো এখানে সুবিধা কি হবে, লিনিয়ার পোর্শনটা চুজ করার সুবিধাটা কি হবে কেউ বলতে পারবেন? কেন আমি লিনিয়ার পোর্শনটা চুজ করলাম? স্যার লিনিয়ারলি যদি হয় তাহলে এটা তো আমাদের হচ্ছে বোঝা বা ক্যালকুলেশনের ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের সহজ হবে। যদি নন লিনিয়ার বা 1000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা নিতে চাই, তাহলে সেটা যেহেতু নন লিনিয়ার, তো প্রতিটা পয়েন্টে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে হবে, মানে অনেক ঝামেলার বিষয়, যেহেতু এক্স্যাক্টলি, সেন্সরটা আমরা আপনি হচ্ছে এক্স্যাক্টলি ঠিক বলছেন যে এটা যদি নন লিনিয়ার হয় আপনার এখানে প্রেডিকশন করতে সমস্যা হবে, যেন প্রত্যেকটা পয়েন্টের আপনার প্রত্যেকটা সেগমেন্টের ভ্যালু জানা লাগবে। কিন্তু লিনিয়ারলি হলে সুবিধা কি হবে, আপনি 1-এর জন্য যেটা পাইছেন ওটাকে জাস্ট 50 দিয়ে গুণ করে দিলেই আপনি 50-এর জন্য পেয়ে যাবেন। তো এখানে প্রেডিকশন করাটা অনেক ইজি, জাস্ট আমার একটা স্লোপ জানা থাকলেই হলো। আমার যদি স্লোপটা জানা থাকে তাইলেই আমি সবকিছু বের করতে পারবো। আরেকটা উপায় আছে, আরেকটা উপায় কি আছে, যে আপনি যদি কখনো দেখেন যে কোনো কিছু এরকম এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে বা কোনো কিছু মনে করেন এক্সপোনেনশিয়ালি রাইজ করতেছে, এরকম কোনো সেন্সর যদি পান, তাহলে আমার কিন্তু লিনিয়ার পোর্শনটা খোঁজার দরকার নেই। এর বদলে আমি কি করতে পারি কেউ বলতে পারবেন? তখন আমি সিম্পলি ওটার লগারিদমিক স্কেল ইউজ করতে পারি। এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা লগ করে দিই। মনে করেন এই জিনিসটা আছে হলে কি এখানে টি, এখানে আছে মনে করেন ভি, তাহলে একটা ভ্যালুকে আমরা যদি লগ করে দিই তখন দেখবেন যে আপনার সম্পর্কটা লিনিয়ার হয়ে যাবে। কিন্তু সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে যখন আপনার গ্রোথটা হবে হলে কি লগারিদমিক বা এক্সপোনেনশিয়াল। সেই ক্ষেত্রে আপনি এটা লগ বা এন্টিলগ নিয়ে এই জিনিসটাকে লিনিয়ার করে ফেলতে পারেন। কিন্তু আদার দেন দ্যাট আপনার যদি অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ হয় কোনো একটা রিলেশনশিপের মধ্যে, আপনি কিন্তু লিনিয়ার পোর্শন নেওয়া বাদে এটা প্রেডিক্ট করতে পারবেন না। সো এই মাইন্ডসেটটা আপনাদের মধ্যে তৈরি করবেন যে সেন্সর আপনাকে যা মন চায় তাই বানাতে দিক। আপনার কাছে তো ইলেকট্রিক্যাল নলেজ আছে, আপনি জানেন কিভাবে ক্যালিব্রেশন করতে হয়, আর আপনি জানেন যে সব কিছুর আউটপুটই হবে আমার আইদার ভোল্টেজ অথবা কারেন্ট। যে কোনো সেন্সর আপনি বানান সেটার আউটপুট অবশ্যই হবে ভোল্টেজ অথবা কারেন্ট। সো আপনার মধ্যে যদি ক্যালিব্রেশনের মাইন্ডসেটটা থাকে তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে যে কোনো কিছু বানাতে পারবেন। এবং এটা সংক্রান্ত একটা কোশ্চেন আপনাদের অ্যাসাইনমেন্টেও আছে, যে উদ্ভট একটা জিনিস দিয়ে আমি আপনাকে বলছি যে অমুক একটা সেন্সর বানাও। তো যেহেতু আপনি ক্যালিব্রেশনের প্রসেসটা জানেন, তো আপনি যে কোনো উদ্ভট জিনিস দিয়ে একটা সেন্সর বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমার সেন্সিটিভিটি থাকলেই হলো, ওটা কোনো একটা চেঞ্জকে ধরতে পারলেই হলো। কি দিয়ে ধরতেছেন, আপনি লাউ দিয়ে ধরতেছেন না কদু দিয়ে ধরতেছেন, এটাতে কারো কিছু যায় আসে না, আনলেস আপনার ক্যালিব্রেশনটা ঠিক হইতেছে না। যতক্ষণ পর্যন্ত আপনার ক্যালিব্রেশন ঠিক, কেউ কেয়ার করে না কি দিয়ে বানাইতেছেন। সো আমরা একটা থার্মোকাপল দিয়ে যখন একটা সেন্সর বানাবো, আমরা খুব সহজেই কিন্তু এটাকে একটা অপ এম্পের সঙ্গে লাগায় এই ভোল্টেজের আউটপুটটাকে অ্যাম্প্লিফাই করে নিতে পারি, কারণ ভোল্টেজের আউটপুটটা স্বাভাবিকভাবেই খুব ছোট হবে। সো এটাকে আমরা যদি অ্যাম্প্লিফাই করে নিই তখন আমরা খুব সহজেই একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচার ডিফারেন্সটা দেখতে পারবো, ভোল্টেজের ডিফারেন্সটা খুব সহজে মেজার করতে পারবো। তারপরে আমরা কোনো একটা ক্যালিব্রেশন প্রসেসের মাধ্যমে এই থার্মোকাপলটাকে একটা টেম্পারেচার সেন্সর বা থার্মোমিটারে পরিণত করব। এখন কোশ্চেন হলে গিয়ে থার্মোকাপলের সুবিধা কি? এত ধরনের যে সেন্সর আছে, আমরা মনে করেন থার্মিস্টর ইউজ করি, পারদ ইউজ করি, ইনফ্রারেড ইউজ করি, সবকিছুর থেকে থার্মোকাপলের সুবিধাটা কি? থার্মোকাপলের নিশ্চয়ই একটা সুবিধা আছে যেটার জন্য এটা একটা ওয়াইডলি অ্যাভেলেবেল। কেউ কি বলতে পারবেন থার্মোকাপলের সুবিধাটা কি? আপনারা কখনো দেখছেন থার্মোকাপল রিয়েল লাইফে? জি স্যার। কেমন দেখতে থার্মোকাপল? স্যার মানে মেটালের মতো স্যার। তার সাথে স্যার একটা হচ্ছে মেজার করার জন্য মিটার লাগাইতে হয়। হুম। সেটার জন্য একটা হচ্ছে লম্বা মানে তার মানে আমরা এখানে ওই মেটালটাকে ওই যে জায়গায় আমরা টেম্পারেচার মেজার করব ওই জায়গার মধ্যে আমরা রেখে দিই। হুম। রেখে দিয়ে বাইরে হচ্ছে কেবলের মাধ্যমে ওই মিটার থেকে আমরা মেজারমেন্টটা করি আর কি ঠিক টেম্পারেচারটা। বলছেন, আপনি এটা কোথায় দেখছেন? আমি হচ্ছে এই যে ফ্যাক্টরি গুলাতে কাজ করার সময় দেখছিলাম। আচ্ছা,
আপনি ঠিক বলছেন, থার্মোকাপলটাই যে বেসিক্যালি এরকম একটা মিটারের মতনই হয়। এটা একটা মাল্টিমিটার, এই মাল্টিমিটারের মধ্যে থার্মোকাপল আছে, কিন্তু থার্মোকাপলের জন্য কিছু ডেডিকেটেড মিটার কিনতে পাওয়া যায়। তো ওখানে হয় কি যে এরকম প্রোব বসানো থাকে, এরকম 2 পিনের একটা প্রোব বসানো থাকে, এবং প্রোবটা টার্মিনেটেড হয় হলে গিয়ে এরকম একটা মানে সূচালো একটা মাথার মতো, যেখানে আপনার 2টা মেটাল একসাথে শোল্ডার করা থাকে এই পয়েন্টে। এই পয়েন্ট বাদে পুরো তারের ভিতরে কিন্তু এই 2টা মেটাল কখনোই একসাথে কানেক্টেড হয় না, একে অপরকে টাচ করে না। তারপরে এই পোর্শনটা আমরা যেই সারফেসের হিট মাপতে চাইতেছি বা টেম্পারেচার মাপতে চাইতেছি ওই সারফেসটাতে রাখলে আমরা এখান থেকে রিডিং পাই। থার্মোকাপলের একটা ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ যেটা, সেটা হলো গিয়ে থার্মোকাপল অনেক হাই টেম্পারেচার সাস্টেইন করতে পারে। অন্যান্য যে কোনো থার্মোমিটারের তুলনায় থার্মোকাপল অনেক হাই টেম্পারেচার সাস্টেইন করতে পারে। তো ফ্যাক্টরি এনভায়রনমেন্টে যেখানে আপনার 1000 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার মাপার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে থার্মোকাপল খুবই এক্সিলেন্ট কাজ করে। বুঝতে পারছেন? তো জেনারেলি হাই টেম্পারেচার যেগুলোতে আমাদের মেজার করার প্রয়োজন হয়, সেন্সিটিভিটি কম, মানে আপনার সেন্সিটিভিটি কম লাগবে, মানে আপনি সেন্সিটিভিটি হয়তো হবে 5 ডিগ্রি, মানে আপনি 5 ডিগ্রির ভিতরে যদি কোনো চেঞ্জ হয় ও হয়তো ধরতে পারবে না, কিন্তু এটা অনেক হাই রেঞ্জ হাই পর্যন্ত যেতে পারে। টেম্পারেচার। কিন্তু এটা অত বেশি সেন্সিটিভ না, কিন্তু অনেক হাই টেম্পারেচার পর্যন্ত যেতে পারে। তবে তারপরেও থার্মোকাপলের মধ্যে আপনার ডিফারেন্স আছে, বিভিন্ন টাইপের থার্মোকাপল আছে, এটা আপনারা বাসায় পড়বেন। যে টাইপ থার্মোকাপল আছে, কে টাইপ থার্মোকাপল আছে, এগুলো আমার নিজেরও মনে নেই, কিন্তু যে টাইপ কে টাইপের মধ্যে মেইন পার্থক্য হলে কি ও টেম্পারেচার ডিফারেন্স এবং সেন্সিটিভিটি। এটার উপর ডিপেন্ড করে থার্মোকাপলকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যে টাইপ, কে টাইপ। সো আমার যতদূর মনে আছে যে টাইপ হলে কি অনেক হাই টেম্পারেচারের জন্য, কে টাইপ হলে কি একটু তুলনামূলক লো টেম্পারেচারের জন্য। এটা জাস্ট ডিপেন্ড করে আপনি কি ধরনের মেটালের কম্বিনেশন ইউজ করছেন। কারণ আপনি মনে করেন এমন একটা মেটাল ইউজ করছেন যে মেটালের গলনাঙ্ক হলে গিয়ে 700 ডিগ্রি, মানে 700 ডিগ্রিতে সে মেল্ট করে যাবে। এটা দিয়ে যদি আপনি এখন 1000 ডিগ্রি টেম্পারেচার মাপতে চান, তখন তো স্বাভাবিকভাবেই একটা ঝামেলা হবে, তাই না? সো ওইটার উপর ডিপেন্ড করে থার্মোকাপলের বিভিন্ন টাইপিং করা হয়েছে, আপনারা নিজেরা পড়ে নিন। সো যে জিনিসটা আমাদের ইলেকট্রনিক্সে সবচেয়ে বেশি ইউজ করা হয়, যে টেম্পারেচার সেন্সরটা, সেটা হলো গিয়ে থার্মিস্টর। এবং আমার মনে হয় থার্মিস্টর আপনারা অলরেডি আপনাদের ল্যাবের কোনো না কোনো একটা প্রজেক্টে ইউজ করছেন, সব জায়গায় থাকে থার্মিস্টর। থার্মিস্টর দিয়ে আপনার বিভিন্ন সময় যে করার কাজে ইউজ করা হয়, বিভিন্ন ধরনের যে করে না, টেম্পারেচার ডিপেন্ডেন্সি না। টেম্পারেচার ডিপেন্ডেন্ট অনেকগুলো প্রজেক্ট থাকে না, যেমন এই প্রজেক্টের মধ্যে কি থাকতে পারে, যে আচ্ছা, এক ধরনের প্রজেক্ট সবাইকে দেয়, হ্যাঁ, ওই যে ডে নাইট নর্মালি লাইট সেন্সর। ফ্যান কন্ট্রোল করার জন্য হতে পারে। ফ্যান কন্ট্রোল করার জন্য না, আচ্ছা, থার্মিস্টর দিয়ে ফ্যান কন্ট্রোল করা যাবে না। কারণ কি, কারণ আপনি যখন ফ্যান চালান তখন কিন্তু আপনার রুমের টেম্পারেচার চেঞ্জ হয় না। রুমের টেম্পারেচার কিন্তু খুব কম ভেরি করে ফ্যান চালাইলে, এসি চালাইলে হয়। সো এসির মধ্যে থাকতে পারে, মানে অটোমেটিক এসি কন্ট্রোলের জন্য হতে পারে, যে এসি অটো অফ হয়ে যাবে বা অটো অন হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আচ্ছা, থার্মিস্টর। তো থার্মিস্টরের মেইন প্রিন্সিপালটা হলো এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। তো আমরা জানি যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসই যখন টেম্পারেচার চেঞ্জ হয় তখন এর মধ্যে ফ্রি ক্যারিয়ার চেঞ্জ হয়। এটা ইলেকট্রন হোক বা হোল হোক, এটার যে চার্জ ক্যারিয়ার আছে এই চার্জ ক্যারিয়ারগুলো সংখ্যায় চেঞ্জ হয়ে যায়, মানে এটার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায়। স্বাভাবিকভাবেই আপনার যদি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, অবশ্যই ওই জায়গায় আপনার রেজিস্ট্যান্সের একটা পরিবর্তন আসবে। তো এইটার উপর ডিপেন্ড করে আপনার 2 ধরনের থার্মিস্টর আছে আমাদের, একটা হলো গিয়ে এনটিসি, নেগেটিভ কোএফিশিয়েন্ট থার্মিস্টর, আর একটা আছে হলো গিয়ে পিটিসি। এনটিসি এবং পিটিসির মধ্যে পার্থক্য হলো গিয়ে আপনার যখন টেম্পারেচার বাড়ে তখন এনটিসির রেজিস্ট্যান্স কমে, আর যখন টেম্পারেচার বাড়ে তখন পিটিসির রেজিস্ট্যান্স বাড়ে। জেনারেলি আমরা যে কোনো প্রজেক্টে এনটিসি সবচেয়ে বেশি ইউজ করি, যেটাতে আপনার টেম্পারেচার বাড়লে এটা রেজিস্ট্যান্স কমবে। তো এটাকে জেনারেলি যে -T ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়, মানে আপনি যে কোনো একটা থার্মিস্টরকে যদি দেখেন যে -T ডিগ্রি আর এরকম স্লোপের সাইনটা এরকম, তখন বুঝবেন যে এটা একটা এনটিসি। মানে -T দ্বারা বোঝাচ্ছে যে টেম্পারেচারের সঙ্গে এটা রেজিস্ট্যান্সের সম্পর্ক হলে গিয়ে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে। সো এটা দ্বারা বলার কি আছে, মানে এটা জাস্ট একটা ভোল্টেজ ডিভাইডার আপনি যদি ইউজ করেন এরকম, এবং ভোল্টেজ ডিভাইডারে যদি আপনার এখানে টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে এনটিসিটা অবশ্যই সেই টেম্পারেচারের চেঞ্জটা ডিটেক্ট করবে। টেম্পারেচার চেঞ্জটা ডিটেক্ট করলে রেজিস্ট্যান্স কমে যাবে, যদি টেম্পারেচার বাড়ে ও রেজিস্ট্যান্স কমে যাবে। রেজিস্ট্যান্স যদি কমে যায় তখন আপনি অপ অ্যাম্পের আউটপুটে কি বেশি ভোল্টেজ পাবেন না কম ভোল্টেজ পাবেন? রেজিস্ট্যান্স কমে গেলে স্যার ভোল্টেজ তো স্যার সেম থাকবে। কি বলেন?
আপনারা পড়ছেন না ভোল্টেজ ডিভাইডার রুল? ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী আপনার এটা রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে বেশি এটার অ্যাক্রসের ড্রপ বেশি হবে না, জি স্যার বেশি পাবো। ভোল্টেজ বেড়ে যাবে। দেখেন সবকিছু কিন্তু সেন্সরের সব প্রিন্সিপাল কিন্তু অনেক সহজ, মানে অলরেডি আপনারা সবকিছু জানেন, জাস্ট আপনারা থটগুলোকে অর্গানাইজ করতে পারতেছেন না। যে মানে আমি যে ভোল্টেজ ডিভাইডার রুল জানি বা আমি কেসিএল জানি কেভিএল জানি, কিন্তু আমি ইউজ করব কোথায়, এই জিনিসগুলো কি ইউজ করব কোথায়? সো আপনারা জাস্ট সেন্সর পড়ার সময় জাস্ট এই জিনিসগুলোকে আপনার পুরানো পড়ার সঙ্গে অ্যাসিমিলেট করবেন, যে আমি এগুলা যে এখন শিখতেছি এগুলো আমি আগে কোথায় পড়ছি। অবশ্যই আপনারা এগুলো আগে পড়ছেন, আমি শিওর যেগুলো আপনারা জানেন অলরেডি। জাস্ট আপনাকে নিজেকে একটু রিক্যালিব্রেট করতে হবে যে এই জিনিসগুলো দিয়ে আমি এখন সেন্সর বানাবো, কোনো একটা কাজে লাগাবো আমি এই নলেজগুলোকে। তো দেখেন এই সিম্পল একটা ভোল্টেজ ডিভাইডার রুল করছে, এবং এই জিনিসটা কিন্তু আমরা আগেও একবার ইউজ করছি। ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমরা কিন্তু আগেও একটা সেন্সর ইউজ করছি। বলেন তো কোন সেন্সরটা বানাইছি আমরা ভোল্টেজ, পিওরলি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে? আগের ক্লাসটা একটু মনে করে দেখেন তো কোনটাতে পড়ছি আমরা। স্যার ওটা তো মানে ইনভার্টারের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করছি। হুম, তো ডিফারেন্সিয়েটর ডিসপ্লেসমেন্ট সেন্সর, ডিসপ্লেসমেন্ট সেন্সরে করলাম না যে যদি একটা পটেনশিওমিটারের পা যদি আপনার ঘুরে নড়ে তখন আপনার এটা ডিফারেন্ট জায়গায় ভোল্টেজকে ট্যাপ করবে, রেজিস্ট্যান্সকে ট্যাপ করবে, ওটা ট্যাপিং পয়েন্ট অনুযায়ী এটার ভোল্টেজ ডিফারেন্ট দেখাবে। তো দেখছেন আমরা অলরেডি কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল অলরেডি আমরা দুই জায়গায় ইউজ করে ফেললাম। সিমিলারলি আমি যদি আপনাদেরকে বলি যে একটা ক্যাপাসিটর ইউজ করে একটা টেম্পারেচার সেন্সর বানাও, আপনারা কি বানাইতে পারবেন একটা ক্যাপাসিটর ইউজ করে টেম্পারেচার সেন্সর? একটু চিন্তা করে দেখেন যে ক্যাপাসিটর দিয়ে কি টেম্পারেচার সেন্সর বানানো সম্ভব নাকি। আচ্ছা, এরপরে হলো গিয়ে একটা ওয়াইডলি ইউজড যে এই টেম্পারেচার সেন্সরটা এখন করোনার কারণে আমরা সব জায়গায় দেখি, করোনার আগে আমরা তেমন বেশি একটা দেখতাম না, করোনার কারণে এখন অনেক দেখি আমরা, সেটা হলো কি ইনফ্রারেড টেম্পারেচার সেন্সর। সবাই দেখেন এখন সব জায়গাতে, মার্কেটে যান অফিসে যান সব জায়গায় এখন টেম্পারেচার মাপা লাগে। এবং যেহেতু এটা কন্ট্যাক্টলেস, আপনার ইনফ্রারেড সেন্সরটা যেহেতু কন্ট্যাক্টলেস এই জন্য ইনফ্রারেড সেন্সরটা অনেক বেশি ইউজ করা হয়। দেখছেন তো সবাই, তাই না, ইনফ্রারেড সেন্সর? জি স্যার। আচ্ছা, ইনফ্রারেড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? ইনফ্রারেড বলতে আপনারা কি বুঝেন? মানে ইনফ্রারেড সম্পর্কে আপনাদের ধারণাটা কি, মতামত কি? স্যার ইনফ্রারেডটা তো হচ্ছে মানে লাইট একটা লাইট আর কি, যেটার উপরে পড়লে মানে কোনো একটা বস্তুর উপর পড়লে সেটার ক্ষেত্রে Detect সম্পর্কে করে। আমরা জানতে পারি আর কি। ডিটেক্টর সবচেয়ে প্রথম কথা হলো ইনফ্রারেড এমন একটা লাইট যেটা আমরা দেখি না, জি স্যার। এটা আমরা দেখি না, জি, আমাদের স্যার। দেখার এর ক্ষমতা মধ্যে নেই। লাইট পাল্লা বিভিন্ন তরঙ্গের সিস্টেম, বিভিন্ন আলোড়ন সিস্টেম, এমন কিছু না স্যার? লাইট ফেললে আলোড়ন তৈরি হয় মানে আমি বুঝিনি। ইনফ্রারেড যে সিস্টেমটা, ওই যে ইনফ্রারেড তরঙ্গের মতো কাজ করে না, এটা না? হ্যাঁ, ইনফ্রারেড হলে কি মানে আমাদের আলোটাতে যেটা আমরা মানে সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে আসে, এই আলোটা তো বিশাল বড় একটা স্পেকট্রামে আসে। আপনি জি, যদি স্যার। সূর্যের আলোর স্পেকট্রামটা দেখেন, এটা বিশাল বড় একটা স্পেকট্রাম, মানে এটা ইনফ্রারেড থেকে আল্ট্রাভায়োলেট পর্যন্ত এক্সটেন্ড করে, ঠিক আছে? এবং কিছু কিছু কসমিক রেডিয়েশনের কারণে আপনার সামান্য পরিমাণে এক্স রে এবং অন্যান্য ধরনের তরঙ্গ এখানে থাকে। কিন্তু মানে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রেটিনাটা এমন যে আমরা শুধুমাত্র ই থেকে গ্রিন, ব্লু থেকে বা ভায়োলেট থেকে রেড পর্যন্ত দেখতে পারি, এর বাইরে আমরা দেখতে পারি না। এটার মানে কিন্তু এটা না যে এর বাইরে আলো নাই, এর বাইরে আলো আছে কিন্তু আমরা দেখতে পারি না। আপনারা কখনো চিন্তা করছেন যে কেন আমরা দেখতে পারি না? মানে ইভলিউশনের কারণে তো এমনও হইতে পারতো যে আমরা দেখতে পারতাম, এমন হইতে পারতো না? এবং আমি শিওর যে অনেক সিনেমাতে হয়তো আপনারা দেখছেন যে নায়ক ইনফ্রারেড দেখতে পারে বা আল্ট্রাভায়োলেট দেখতে পারে, মানে নর্মাল মানুষ দেখতে পারে না। কিন্তু আমরা তো চাইলেও দেখতে পারতাম, কিন্তু কেন দেখতে পারি না? স্যার আমাদের রেটিনাতে মানে আমাদের হচ্ছে 7টা আলোর তরঙ্গের দৈর্ঘ্যের ক্ষেত্রে তো আমরা দেখতে পারি। হ্যাঁ সেটাই, মানে আমি এটাই বলতেছি যে এটা তো ইভলিউশনের মাধ্যমে হয়েছে, তাই না? শুরুতেই তো আর এরকম ছিল না, এটা আস্তে 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 আপনি ইভলভ হয়েছেন, ইভলভ হওয়ার কারণে আপনি এখন আমাদের রেটিনাটা এই জায়গায় ফিক্সড হয়েছে, ঠিক আছে? কিন্তু এটা তো নাও হইতে পারতো, এটা না হয়ে আমরা তো আল্ট্রাভায়োলেট দেখতে পারতাম, ইভলিউশনের কারণে তো আমরা ওই দিকেও যেতে পারতাম যে আল্ট্রাভায়োলেট আমরা দেখতে পারতেছি, কিন্তু সেটা তো হয়নি।
হয়েছে এরকম যে আমরা শুধুমাত্র এই ভায়োলেট থেকে রেড পর্যন্তই দেখতে পারতেছি, এর বেশিও না কমও না। এটা খুব মানে অদ্ভুত একটা জিনিস, এবং এটা নিয়ে সায়েন্টিস্টরা এখনো রিসার্চ করতেছে যে কেন আমরা এই এতটুকু কালারই দেখতে পারি কেন। এবং একটা অদ্ভুত একটা ব্যাপার যেটা, সেটা হলো গিয়ে আমরা যে স্পেকট্রামে আলো দেখতে পারি, আপনারা যদি আলোর স্পেকট্রামটা যদি দেখেন, মানে আমি এই জিনিসটা বলতেছি কেন, এই জিনিসটা পুরোপুরি আনরিলেটেড না। আনরিলেটেড না এই অর্থে যে আপনাদের একটা সেলফ স্টাডি দিব, সেটা হলো লাইট সেন্সর। লাইট সেন্সর আপনারা সেলফ স্টাডি করবেন, তো ওইখানে হয়তো বা আপনাদের এই নলেজটা কাজে লাগবে। তো আমাদের রেটিনার যদি সেন্সিটিভিটি আপনারা দেখেন, আমাদের রেটিনার সেন্সিটিভিটি হলে কি এরকম, এখানে যদি আমরা রাখি হলে কি, এটাকে যদি আমরা ধরি যে ল্যামডা যদি ধরি এখানে মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর এখানে ধরলাম হলে কি আমাদের সেন্সিটিভিটি মানে চোখের সেন্সিটিভিটি, তাহলে ল্যামডা বাড়তেছে, মনে করেন ল্যামডা যদি বাড়তে থাকে তাহলে এটা রেডের দিকে যাচ্ছে, আর ল্যামডা যখন কমে তখন এটা ব্লু বা ভায়োলেটের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটাতে কি আছে, মাঝখানে কি আছে বলতে পারবেন কেউ? যে জায়গাটাতে আমাদের চোখটা সবচেয়ে বেশি সেন্সিটিভ। স্যার গ্রিন। ঠিক বলছেন, গ্রিন। এখন আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কেন ব্লু থেকে রেড দেখতে পাই? কেউ কি ধারণা করতে পারবেন কেন? স্যার এই যে ল্যামডার পর স্যার। হ্যাঁ, স্যার ল্যামডার জন্য স্যার। না মানে গ্রিনে হলে কি আমার সবচেয়ে বেশি সেন্সিটিভিটি, ঠিক আছে, গ্রিনে হলে কি সবচেয়ে বেশি সেন্সিটিভিটি। এখন এটা দুইটা আসপেক্ট আছে। প্রথম আসপেক্ট যেটা, সেটা হলো গিয়ে গ্রিনে আমরা সবচেয়ে বেশি সেন্সিটিভ কেন, ওয়াই গ্রিন, 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হলো কি, গ্রিনে সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকার ফলে আমার এই ডিস্ট্রিবিউশনটা কি এরকম হয়েছে নাকি। কারণ আমরা জানি যে নেচারে যা কিছু আছে সবকিছু আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা জানেন যে সবকিছু একটা বেল কার্ভ ফলো করে। আপনারা পড়ছেন না স্ট্যাটিস্টিক্সে, যে যে কোনো কিছু, মনে করেন একটা ক্লাসের মধ্যে আপনি যদি ভালো স্টুডেন্ট এবং যারা ভালো গ্রেড পায় এবং যারা খারাপ গ্রেড পায়, এদের মধ্যে আপনি যদি একটা প্লট করেন, তাহলে প্লটটা দেখতে হবে এরকম, প্লটটা দেখতে হবে এরকম। এই প্লটের এই সাইডে কি আছে, এ প্লাস, আর এই সাইডে কি থাকে, এই পাশে থাকে মনে করেন ডি বা এফ, মাঝখানে থাকে হলে কি আপনার বি প্লাস বা বি মাইনাস। আপনি যে কোনো ক্লাসের রেজাল্ট দেখেন, যে কোনো ক্লাসের রেজাল্ট যদি দেখেন, এই জিনিসটা এই ট্রেন্ডটা ফলো করবে, একটা বেল কার্ভ ফলো করবে। আপনি ন্যাচারালি যা কিছু দেখবেন সবকিছু এই গসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে, এই বেল কার্ভ ফলো করে, ঠিক আছে। সো স্বাভাবিকভাবে আপনার গ্রিনে যদি সেন্সিটিভ থাকে, মাঝখানে যদি সেন্সিটিভ থাকে, আর পুরো ডিস্ট্রিবিউশনটাকে যদি একটা বেল কার্ভ ফলো করতে হয়, তখন এটা আমার হাইপোথিসিস যে এই বেল কার্ভ ফলো করার কারণেই আপনার একটা সাইডে ব্লুতে গিয়ে শেষ হয়েছে আপনার সেন্সিটিভিটি, আর একটা সাইডে রেডে গিয়ে শেষ হয়েছে আপনার সেন্সিটিভিটি। এটা হলো কি আমার হাইপোথিসিস, তবে আমি শিওর না, আপনারা এটা জানতে পারেন যে এটা কেন হচ্ছে। এখন কোশ্চেন হলো কি যে আমরা গ্রিনে সবচেয়ে ভালো কেন দেখি, মানে এটার উদাহরণ আপনারা দেখবেন যে গ্রিনে আমরা সবচেয়ে ভালো কেন দেখি। আপনারা যদি সিনেমা দেখেন, বা সিনেমা না অ্যাকচুয়ালি, মানে যদি বয়স্ক মানুষের কথা শুনেন, তো বয়স্করা সবসময় বলে যে সবুজ ঘাস লতা পাতার দিকে তাকাইতে বলে আমাদের বেশি। শুনছেন কখনো এই কথা? এটা বলে চোখের জ্যোতি বাড়ে। কখনো আপনাদের দাদা বা নানা কেউ কখনো আপনাদেরকে এই কথা বলছে যে চোখের জ্যোতি বাড়ে সবুজের দিকে তাকায় থাকলে? শুনেন নাই মনে হয়। আচ্ছা যাই হোক, তবে আপনারা যখন সিনেমা দেখবেন বা গেম খেলবেন, তখন দেখবেন যে সিনেমার মধ্যে বা গেমের মধ্যে যখন নাইট ভিশন ক্যামেরা ইউজ করে, নাইট ভিশন ক্যামেরা দেখছেন আপনারা কোনো সিনেমা বা ড্রামা বা কোনো কিছুতে? মিলিটারিতে ইউজ হয় নাইট ভিশন ক্যামেরা বা নাইট ভিশন স্কোপ, বা গেমের মধ্যে ইউজ হয় আপনারা যদি গেম খেলেন কেউ। এটার কাজ হলো কি রাতের বেলা দেখতে সাহায্য করা। দেখছেন তো নিশ্চয়ই, বা স্যার ক্যামেরার মধ্যেও নাইট থাকে, ভিশন ক্যামেরাটা ক্যামেরার মধ্যেও দেখছিলাম থাকে। হচ্ছে স্যার সেনাবাহিনীর, ওরা হচ্ছে একবার না না না, মানে ইনফ্যাক্ট ট্রেনিং আপনার এ সনির যে গেছিল। হ্যান্ডিক্যাম গুলো আছে না, সনির হ্যান্ডিক্যাম গুলো বা পুরানো হ্যান্ডিক্যাম গুলো দেখবেন, হ্যান্ডিক্যামের মধ্যেও কিন্তু নাইট ভিশন ক্যামেরা আছে। সেনাবাহিনীতে ইউজ হয়, হ্যাঁ সেনাবাহিনীতে অনেক বেশি ইউজ হয়। আপনারা কেউ কি বলতে পারবেন যে নাইট ভিশন ক্যামেরাতে যে স্ক্রিনটা দেখে, স্ক্রিনটা কি কালারের থাকে, মানে যে ছবিটা আপনি দেখেন? স্যার মানে হচ্ছে হালকা সবুজ মিক্সচার মতো। হ্যাঁ, সবুজ একটা টিন্ট থাকে, তাই না? জি স্যার। কখনো কি আপনারা চিন্তা করছেন যে এই নাইট ভিশন ক্যামেরাতে কেন সবুজ টিন্টটা ইউজ করা হয় বা সবুজ কালারটা কেন ইউজ করা হয়? স্যার ওটা তো হচ্ছে রাতের বেলা তো ক্লিয়ার দেখা যায়।
আপনি তো যে কোনো কালার ইউজ অন্ধকারের করতে পারেন, রেড ইউজ করতেন, সমস্যা কি? আপনি ভিডিওটা স্যার রেড কালারের করতেন। স্যার রেড কালার হলে তো ওটা ক্ষেত্রে একটু প্রবলেম না, কারণ সেটাই তো ওর প্রবলেমটা তরঙ্গ। কেন, মানে প্রবলেমটা কেন? গ্রিন করাতে সুবিধা কি? কারণ আপনার চোখ গ্রিনে সবচেয়ে বেশি সেনসিটিভ। সো গ্রিন একটা স্ক্রিনের মধ্যে যখন কোনো চেঞ্জ হবে, তখন এই চেঞ্জটা আপনার চোখ যত তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, ব্লু বা রেড টিন যদি থাকতো ওই স্ক্রিনটাতে, আপনি এত সহজে ক্যাচ করতে পারতেন না। এই জন্য আপনার যত নাইট ভিশন ক্যামেরা আছে সব কিছুতে আপনার গ্রিন টিন্ট ইউজ করা হয়, মানে ভিডিওটা থাকে গ্রিন কালারের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু ব্ল্যাক গ্রে এর বদলে ওখানে গ্রিন কালার ইউজ করা হয়, যাতে কোনো শত্রু নড়াচড়া করলে বা কিছু নড়াচড়া করলে আপনি সহজে ডিটেক্ট করতে পারেন। তো এই জিনিসটা ধারণা করা হয় যে আপনার মধ্যে যে এই ক্ষমতাটা, মানে গ্রিনের মধ্যে কোনো একটা চেঞ্জ ধরার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা আমাদের মধ্যে আসছে হলে কি ইভলিউশনের মাধ্যমে। কারণ যেহেতু ওই আগেকার সময় যখন আমাদের পূর্বপুরুষরা বনে জঙ্গলে থাকতো, তখন আমরা ছিলাম লিগে প্রে, আর আশেপাশে অনেক প্রিডেটর ছিল, বাঘ, সিংহ, যেটাই বলেন। তো আমাদের যেহেতু তখন ওই সবুজের মধ্যে সবসময় শত্রুর সম্পর্কে সতর্ক থাকতে হইতো, যে মনে করেন পাতা খাইতেছি বা কিছু খাইতেছি, এমন সময় আশেপাশে বাঘ আসছে বা সিংহ আসছে। তো তখন চেঞ্জটা ডিটেক্ট করা লাগতো হলে কি সবুজের একটা গ্রেডিয়েন্টের মধ্যে, মানে সবুজ একটা এনভায়রনমেন্টের মধ্যে। তো ওইখান থেকে আস্তে আস্তে আমাদের রেটিনাটা ইভলভ হয়েছে, মানে যাদের যাদের রেটিনা আপনার ওই গ্রিনের মধ্যে চেঞ্জটা ধরতে পারতো, ওরাই হলে গিয়ে ইসের ফলে, ন্যাচারাল সিলেকশনের ফলে ওরাই টিকে থাকছে। আর যারা এটা ডিটেক্ট করতে পারে না, যাদের দেখে গেছে ব্লু এর জন্য একটু বেশি সেন্সিটিভ বা রেড এর জন্য একটু বেশি সেন্সিটিভ, ওরা সুন্দর মারা পড়ছে আর কি। কারণ ওরা তো গ্রিন এনভায়রনমেন্টের মধ্যে ওরা এই জিনিসটা চেক করতে পারে নাই, প্রিডেটর কোন দিক থেকে আসতেছে বা পাতার চেঞ্জ হতেছে, নড়তেছে কোন জায়গায়, ওটা ওরা ডিটেক্ট করতে পারেনি। এই জন্য ইভলিউশনের ফলে আমাদের রেটিনাটা গ্রিনের জন্যই সবচেয়ে বেশি সেন্সিটিভ হয়েছে, যেহেতু আমরা ওই ধরনের একটা এনভায়রনমেন্ট থেকে ইভলভ হয়েছি। আর এই বেল ডিস্ট্রিবিউশনের ফলে, মানে গসিয়ান ডিস্ট্রিবিউশনের ফলে আমাদের পুরো ডিস্ট্রিবিউশনটাই পড়ছে হলে গিয়ে ব্লু থেকে রেড এর মধ্যে। এই জন্য আমি বলতেছি যে আমি শিওর যে আপনি যদি কোনো একটা প্রিডেটর দেখেন, যেমন মনে করেন চিতা বা সিংহ হইতে পারে, চিতার ক্ষেত্রে আমি বলতে পারি মোটামুটি চিতা বা জাগুয়ার যদি হয়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ওদের রেটিনার ডিস্ট্রিবিউশনটা কিন্তু এরকম না। আমরা যারা প্রে, মানে যারা আমরা শিকার, এদের ডিস্ট্রিবিউশনটা একরকম, এবং যারা শিকারী ওদের ডিস্ট্রিবিউশনটা কিন্তু আরেক রকম থাকবে। ঠিক আছে? সো একদম ঠিক রেডের পরে যেই পড়ছে হলে গিয়ে আমাদের ইনফ্রারেড আইআর, যে আইআরটা ঠিক অল্প একটুর জন্য আমরা দেখতে পারি না। আর ঠিক ব্লু এর এই সাইডেই পড়ছে হলে গিয়ে আল্ট্রাভায়োলেট, যেটা আমরা অল্প একটুর জন্য দেখতে পারি না, কিন্তু এটা একদম ঠিক পাশাপাশি আছে, আমাদের আমাদের দৃষ্টিসীমার ঠিক একটু পাশাপাশি আছে। ইনফ্রারেডের সবচেয়ে ভালো উদাহরণ কি? সবচেয়ে ভালো উদাহরণ হলে কি, আমরা 10-15 বছর আগেই এক ধরনের বাল্ব ইউজ করতাম, যেটা ছিল হলে কি আপনি ইনক্যান্ডেসেন্ট বাল্ব, ফিলামেন্ট ইউজ করা হয়, যে বাল্বে হলুদ আলো হয়। এই বাল্বটা আমরা এখনো ইউজ করতে দেখি। কোথায় ইউজ করতে দেখি বলতে পারবেন? এই ফিলামেন্ট বাল্ব এখনো কোথায় ইউজ হয়? আপনার ফাস্ট ফুডের দোকানে যেয়ে যখন দেখেন যে খাবার গরম করে রাখছে, তখন জেনারেলি খাবারের উপরে কি বাল্ব থাকে? জি স্যার, খাবার ফিলামেন্ট বাল্ব গুলা থাকে। জি ফিলামেন্ট স্যার, বাল্ব হলুদ থাকে। কালারের লাইট। কেউ 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 তারপরে কেউ আবার করে কি, বেশি চালাকি করে খাবার গরম করার জন্য সিএফএল বাল্ব লাগায় রাখে। সাদা রঙের বাল্ব, মানে সিএফএল বাল্ব, কিন্তু জাস্ট হলুদ একটা টিন্ট দেওয়া। মানে বুঝতে পারছেন, ওই যে পেঁচানো পেঁচানো যে সিএফএল এনার্জি সেভিং বাল্ব কিনতে পাওয়া যায় না, জি ওই স্যার। এনার্জি সেভিং বাল্বই কিন্তু আবার অনেকগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো থেকে হলুদ আলো বের হয়। দেখছেন নিশ্চয়ই আপনারা। অনেক স্যার দোকানদার করে এটা কি, মাতব্বরি করে ওই সিএফএল বাল্ব লাগা রাখে, কিন্তু মার্কেটে সেটাতে কোনো বেশি থাকে স্যার। সেটাতে কোনো কাজ হয় না, খাবার কখনোই গরম হয় না সেটা দিয়ে। মানে কালারটা একটু অন্যরকম চেঞ্জ দেখায়, হ্যাঁ, চেঞ্জ দেখে, কারণ টাটকা যারা মনে হয় দোকানদার এরকম। ওরা তো আর ফিজিক্স বুঝে না, তাই না? ওরা মনে করে যে হলুদ আলো দিয়ে আমি যদি খাবারের উপর রাখি, খাবার এমনিতেই গরম থাকবে, তাই না? কিন্তু আসলে সিএফএল বাল্বটা আমরা যখন লাগাই, তখন খাবার কখনোই গরম হয় না। কিন্তু যখন ইনক্যান্ডেসেন্ট বাল্ব আমরা লাগাই, তখন ইনক্যান্ডেসেন্ট বাল্বে কিন্তু খাবার ঠিকই গরম হচ্ছে। এবং আমরা যখন আগে ইনক্যান্ডেসেন্ট বাল্ব যখন রুমে ইউজ করতাম, দেখা যেত রুমটা বেশ গরম হয়ে যেত 100 ওয়াটের যখন একটা বাল্ব লাগাইতাম। কেউ কি বলতে পারবেন যে সিএফএল বাল্বের আলো হলুদ, ইনক্যান্ডেসেন্ট বাল্বের আলো হলুদ, একটাতে গরম হচ্ছে আর একটাতে গরম হচ্ছে না কেন? ইভেন এলইডিও তো হতে পারে হলুদ, তাই না? আমি এলইডি দিয়েও একটা বাল্ব বানাইলাম, যেটা দিয়ে হলুদ আলো বের হবে। হলুদ এলইডি তো আছেই আমাদের কাছে, আমরা বানাইতেই পারি হলুদ এলইডি, কিন্তু সেটা দিয়েও কিন্তু আপনার খাবার গরম হবে না।
কারণটা হলো কি আমরা যে ইনক্যান্ডেসেন্ট বাল্ব যেটা ইউজ করি সেটা অ্যাকচুয়ালি কি হয়, একটা টাংস্টেন ম্যাটেরিয়াল, এরকম টাংস্টেন একটা ম্যাটেরিয়াল থাকে, এই টাংস্টেন ম্যাটেরিয়ালটাকে আমরা দুই সাইড দিয়ে ভোল্টেজ দিই। ভোল্টেজ দিলে কি হয়, এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যায়, এই কারেন্টটা যাওয়ার ফলে টাংস্টেন ম্যাটেরিয়ালটা উত্তপ্ত হয়, এবং উত্তপ্ত হওয়ার ফলে ওখান থেকে আপনার ফোটন রেডিয়েশন হয়, তাই না? এটা নিশ্চয়ই আপনারা জানেন যে ফিলামেন্টের মধ্যে আমরা যখন ভোল্টেজ দিই তখন ফিলামেন্টটা উত্তপ্ত হয়, উত্তপ্ত হলে ওইখান থেকে আপনার রেডিয়েশন হয়। তো এই রেডিয়েশনের যে স্পেকট্রাম, এই রেডিয়েশনের স্পেকট্রামের মধ্যে আপনার রেডিয়েশনের স্পেকট্রামটা আপনার আইআর থেকে শুরু করে কিছুটা আল্ট্রাভায়োলেট পর্যন্ত, পুরোপুরি আল্ট্রাভায়োলেট পারে না, আল্ট্রাভায়োলেট আসলে আমি বলবো না, সরি আল্ট্রাভায়োলেট এটার ক্ষেত্রে হয় না, আইআর থেকে শুরু করে ইয়েলো পর্যন্ত আপনার কালার রেডিয়েট করে। কিন্তু যেহেতু এই জিনিসটা আমরা দেখতে পারি না, আইআরটা দেখতে পারি না ইনক্যান্ডেসেন্ট বাল্বে, এই জন্য আমাদের এটা চোখ এড়ায় যায় এই জিনিসটা। সো আমরা কি দেখতে পারি, আমরা শুধু রেড এবং ইয়েলো দেখতে পারি, রেড আর ইয়েলো দেখতে পারি। আমার কথাটা বুঝতে পারছেন? মানে এখান থেকে আইআর, প্রচুর পরিমাণে আইআর বের হয়, ইনফ্রারেড বের হয় ইনক্যান্ডেসেন্ট বাল্ব থেকে, কিন্তু এই আইআরটা আমরা দেখতে পারি না, কিন্তু এই আইআরটা আমরা ফিল করতে পারি। কিভাবে ফিল করতে পারি? আমাদের শরীর গরম লাগে, খাবার গরম হয়ে যায়। কিন্তু আমরা যে সিএফএল বাল্ব ইউজ করি, সিএফএল বাল্বের ক্ষেত্রে আপনার এরকম একটা দুইটা শার্প পিক থাকে, যে দুইটা শার্প পিকের কোনোটাই আপনার আইআর এর কাছে না। একটা খুব সম্ভবত থাকে হলে গিয়ে রেডে, আরেকটা থাকে হলে গিয়ে, সরি এটা বড়টা থাকে ব্লুতে, আরেকটা থাকে হলে গিয়ে রেডে, এরকম দুইটা শার্প পিক থাকে, ঠিক আছে, সিএফএল বাল্বে। আর যখন এলইডি বাল্ব আমরা দেখি, এলইডি বাল্ব অনেক ভালো, এলইডি বাল্বে এরকম সুন্দর একটা ডিস্ট্রিবিউশন থাকে, ফ্ল্যাট একটা ডিস্ট্রিবিউশন থাকে, এর জন্য সিএফএল এর থেকে এলইডি বাল্ব অনেক ভালো চোখের জন্য। কিন্তু এই ইসের ক্ষেত্রে যেটা হয়, ইনক্যান্ডেসেন্ট বাল্বের ক্ষেত্রে যেটা হয়, এটা প্রচুর পরিমাণে আইআর বিকিরণ করে, এই জন্য এটা খাবার গরম করার কাজে ইউজ করা হয়। সো আপনারা বুঝতে পারতেছেন যে আইআর এর সঙ্গে অ্যাকচুয়ালি টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, ইনফ্রারেডের সঙ্গে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, এবং যে কোনো একটা হট যখন একটা এলিমেন্ট থাকবে আপনার নেচারে, যেটা টেম্পারেচার আশেপাশের টেম্পারেচারের থেকে বেশি, ওইটার মধ্যে থেকে আপনার যেই পরিমাণ ইনফ্রারেড বিকিরণ হবে, এই ইনফ্রারেডটা আমরা ডিটেক্ট করতে পারি। বুঝতে পারছেন? সো আপনার টেম্পারেচার যদি আপনার আশেপাশের এনভায়রনমেন্টের থেকে বেশি হয়, আপনার আশেপাশের টেম্পারেচার থেকে, আশেপাশের এনভায়রনমেন্ট থেকেও আইআর আসতেছে, আপনার থেকেও আইআর আসতেছে, কিন্তু আমি একটা আইআর সেন্সর দিয়ে আপনার যেই রেডিয়েশনটা এটাকে ডিস্টিংগুইশ করতে পারবো, আপনার টেম্পারেচারটাকে আমি আলাদা করে মেজার করতে পারবো। তো এইটা আমরা যেই সেন্সরটা দিয়ে মেজার করি সেটার নাম হলো গিয়ে থার্মোপাইল। এই সেন্সরটার নাম হলো গিয়ে থার্মোপাইল। আমি ঠিক নিজেও শিওর না যে থার্মোপাইল কিভাবে কাজ করে, কিন্তু থার্মোপাইলের মূলনীতি যেটা, থার্মোপাইল হলে গিয়ে আপনার এই যে এই সূত্রটা ইউজ করে, স্টেফানের সূত্র ইউজ করে। আপনারা নিশ্চয়ই স্টেফানের সূত্র পড়ছেন না ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের, মনে আছে? স্টেফানস ল অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, সেটা হলে কি আপনার এই যে এনার্জি সমান সমান হলে কি ইমিসিটিভিটি আর টেম্পারেচার টু দি পাওয়ার 4, মানে টেম্পারেচারের চতুর্থ অর্ডারের সঙ্গে আপনার এটার এনার্জিটা রিলেটেড, বিকিরণের এনার্জিটা রিলেটেড। সো এই ইকুয়েশনটা ইউজ করে ও টেম্পারেচার ইটা করে, মানে সেখানে ও টি এর বদলে টি নট মাইনাস টি1 এটা ইউজ করে টু দি পাওয়ার 4, মানে আশেপাশের টেম্পারেচার এবং আপনার টেম্পারেচার এটার মধ্যে ও ইমিশন থেকে একটা পার্থক্য করতে পারে, সেটার থেকেও বলতে পারে যে আপনার টেম্পারেচার কত। এই যে আমি একটা লম্বা একটা করলাম, আলোচনা করলাম, এটার ফলে আপনার মনে হইতেছে এটার লিমিটেশনটা কি, ইনফ্রারেড টেম্পারেচার সেন্সরের লিমিটেশনটা কি? কেউ কি বলতে পারবেন এটা লিমিটেশন কি? স্যার এই ইনফ্রারেড লাইটটা শুধু যেই জায়গায় পড়বে স্যার, শুধু সেই জায়গার টেম্পারেচারটা আমরা এটা দিয়ে মেজার করতে পারবো, বাকি হ্যাঁ, সেটা তো অন্যান্য সবকিছুর ক্ষেত্রে আপনি থার্মোকাপল যেই জায়গায় মেজার করবেন সেই জায়গায় শুধু থার্মোকাপল রাখলে মেজার করতে পারবেন, তাই না? তারপর স্যার থার্মোকাপলের স্যার একটা মানে নির্দিষ্ট রেঞ্জ আছে না স্যার? হ্যাঁ, ইনফ্রারেডের তো এরকম নিজস্ব রেঞ্জ আছে। ইনফ্রারেড আমি যতদূর জানি 800 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মেজার করা যায়, অনেক অনেক বড় রেঞ্জ। কিন্তু ইনফ্রারেডের মেইন সমস্যা হলো কি নিচের দিকে। ইনফ্রারেড হলে কি আপনার যখন টেম্পারেচার আস্তে আস্তে আপনার বডি টেম্পারেচার যখন কমে আসবে, বা আপনি যে জিনিসটা টেম্পারেচার মেজার করতে চাইতেছেন ওটার যখন ইটা কমে যাবে, টেম্পারেচারটা কমে যাবে, তখন
ইনফ্রারেড এটা ঠিক মতো রিডিং দেয় না, কারণ আপনার যখন আশেপাশের এনভায়রনমেন্টের সঙ্গে আপনার যে অবজেক্টটা মেজার করতে যাচ্ছেন এই অবজেক্টটা যদি মোটামুটি কাছাকাছি টেম্পারেচারে থাকে তখন কিন্তু আপনি এটার ডিফারেন্সটা সহজে মেজার করতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য আপনারা যখন মানুষের জন্য যে থার্মোমিটারগুলো কিনেন, ইনফ্রারেড গানগুলো কিনেন, ওটার মধ্যে একটা রেঞ্জ দেওয়া থাকে এবং রেঞ্জটা খুবই ছোট একটা রেঞ্জ। রেঞ্জটা দেওয়া থাকে এরকম যে 34 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ও মেজার করতে পারবে। এই রেঞ্জের বাইরে যদি দেয় তাহলে ও ইনফ্রারেড মিটারটা এরর দেখাবে। মানে চাইনিজ যেসব থার্মোমিটারগুলো পাওয়া যায় থার্মোপাইল ইউজ করে, এটার এই লিমিটেশনটা থাকে যে ও একটা শুধুমাত্র খুব ছোট একটা রেঞ্জের জন্য সেন্সিটিভ, এর বাইরে যদি চলে যায় ও ঠিক মতো রিডিং দেয় না। এবং থার্মোকাপল যতটা অ্যাকুরেটলি রিডিং দেয় ইনফ্রারেড ততটা অ্যাকুরেটলি রিডিং দেয় না। কিন্তু আমাদের যেসব জায়গায় আমরা কিছুতেই কন্ট্যাক্ট পেতে পারবো না, মনে করেন আপনার কাছে গলিত লোহা আছে, একটা ফ্যাক্টরির মধ্যে আপনি গলিত লোহা নিয়ে কাজ করতেছেন, ওই জায়গায় তো আপনি আর থার্মোকাপল ডুবাই দিতে পারবেন না গলিত লাভার মধ্যে। সেই ক্ষেত্রে আপনাকে ইনফ্রারেড সেন্সর ইউজ করতে হবে যেটা নন কন্ট্যাক্ট। তো যদিও ইনফ্রারেডটা অত বেশি অ্যাকুরেট না থার্মোকাপলের মতো, কিন্তু নন কন্ট্যাক্ট সিচুয়েশনে আমাদের ইনফ্রারেড ব্যবহার করা বাদে আর কোনো উপায় থাকে না। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা সেলফ স্টাডি দিব সেটা হলে কি আপনারা লাইট সেন্সরটা নিজেরা সেলফ স্টাডি করবেন। সো সেখানে আপনারা এই নলেজটা কাজে লাগাবেন যে ইনফ্রারেডটার অরিজিন কোথা থেকে এবং আমার গ্রিন আলোটার অরিজিন কোথা থেকে, সেটার উপর ডিপেন্ড করে আপনার কোন আলোটা আপনি ডিটেক্ট করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা বেশ কয়েক ধরনের সেন্সর পড়বেন, যেটার মধ্যে আপনার থাকতে পারে সবচেয়ে কমন লাইট সেন্সর কোনটা বলেন তো? আপনারা যে বিভিন্ন প্রজেক্টে ইউজ করেন যে ডে নাইট সুইচিং হ্যান ত্যান, এগুলোর মধ্যে সবচেয়ে কমন লাইট সেন্সর কোনটা? এলডিআর না স্যার? এলডিআর। এলডিআর আছে, তারপরে আপনার ইউ আছে মনে হয়, না এলডিআরটি সবচেয়ে পরিচিত। সো আপনারা এলডিআরটা অবশ্যই পড়বেন, এলডিআরটা অবশ্যই পড়বেন। এলডিআর কি আলো ডিটেক্ট করে, কোন ওয়েভলেন্থের আলো ডিটেক্ট করে? জানি না স্যার। এগুলো তো জানবেন যে এটার সেন্সিটিভিটি রেঞ্জ কত, এবং অবশ্যই এটার ক্যালিব্রেশন প্রসেসটা পড়বেন। কারণ এলডিআর এর রেসপন্স যদি আপনার না হয়, লিনিয়ার যদি না হয়, সেই ক্ষেত্রে আপনি এটা আলোর পরিমাণ মাপাতে কিভাবে ইউজ করবেন? কারণ আপনাকে তো জানতে হবে যে কি পরিমাণ আলো এটার উপর পড়তেছে, কত লুমেন আলো পড়তেছে, সেটাকে আপনি একটা ভোল্টেজে কনভার্ট করবেন। তারপর ওই ভোল্টেজ থেকে আপনি বের করবেন যে কত লুমেনের আলো পড়তেছে। তো সেটার জন্য আপনার এটা রেসপন্সটা হওয়া লাগবে লিনিয়ার। সম্পর্ক যদি রেসপন্স যদি লিনিয়ার না হয় সেই ক্ষেত্রে আপনি মেজারমেন্ট কিভাবে করবেন? তো এটাকে কিভাবে ক্যালিব্রেট করবেন, লাইট সেন্সরটাকে কিভাবে ক্যালিব্রেট করবেন, এই জিনিসটা অবশ্যই আপনারা পড়বেন। এরপরে আমরা নেক্সট যে টাইপের সেন্সরটা পড়বো সেটা হলো গিয়ে ইলেকট্রোকেমিক্যাল সেন্সর। ইলেকট্রোকেমিক্যাল সেন্সর মানে কোনো কেমিক্যালের চেঞ্জকে ও ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে। সেটা সবচেয়ে কমন উদাহরণ হলো কি আমাদের গ্লুকোজ সেন্সর, ব্লাড গ্লুকোজ সেন্সর। ব্লাড গ্লুকোজ সেন্সর নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন। ব্লাড গ্লুকোজ সেন্সরে এরকম একটি স্ট্রিপ থাকে, এই স্ট্রিপের মধ্যে আপনি 1 ফোঁটা রক্ত দেন, 1 ফোঁটা রক্ত দিলে তারপরে এটাকে আমরা একটা মেশিনের মধ্যে ঢুকাই, তারপর মেশিন আমাকে রিডিং দেয় যে কি পরিমাণ ব্লাড গ্লুকোজ আছে। সবাই দেখছেন তো এই মেশিনটা? এটা হলো কি ইনভেসিভ, এটা হলো কি ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট, মানে শরীরকে আপনার ফুটা করতে হইতেছে। তো ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মেজারমেন্টের যে স্ট্রিপগুলো থাকে এই স্ট্রিপের মধ্যে আপনার এক ধরনের স্পেশাল কেমিক্যাল দিয়ে এটাকে কোট করে রাখা হয়। এই স্পেশাল কেমিক্যালটার নাম হলো কি গ্লুকোজ অক্সিডেজ এনজাইম। এই জিনিসটার নাম হলো গ্লুকোজ অক্সিডেজ এনজাইম, মানে এটার মধ্যে যখনই গ্লুকোজ পড়বে তখন গ্লুকোজটাকে অক্সিডাইজ করবে, জারিত করবে, একটা স্পেশাল টাইপের কেমিক্যাল দ্বারা থাকে। সো এই যে গ্লুকোজের সঙ্গে যখন এই গ্লুকোজ অক্সিডেজটা বিক্রিয়া করে অক্সিজেনের উপস্থিতিতে, মানে অক্সিডাইজ করতে হবে তো অবশ্যই অক্সিজেন লাগবে। অক্সিডাইজ যখন করে তখন এখানে গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয় এবং হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। গ্লুকোজিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। তারপরে এই হাইড্রোজেন পারঅক্সাইডের পরিবর্তনটার উপরে আপনার এই জিনিসটার পিএইচ পরিবর্তন হয়। যত আপনার গ্লুকোজ বেশি থাকে তখন তত এটার পিএইচ ডিক্রিজ পায়। সরি, যত এটার মধ্যে গ্লুকোজ বেশি থাকে তত এটার পিএইচ ইনক্রিজ হয়। যত বেশি গ্লুকোজ থাকে তত এটার পিএইচ ইনক্রিজ হয়, কারণ তত বেশি আপনার হাইড্রোজেন পারঅক্সাইড আর গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয়, এই জন্য তত বেশি এটার পিএইচ বৃদ্ধি পায়। যত এটার পিএইচ বৃদ্ধি পায় তত আপনার
এই জিনিসটা চেঞ্জটা ডিটেক্ট করতে পারে। দাঁড়ান আমি একটু চিন্তা করিনি। যত বেশি হাইড্রোজেন পারঅক্সাইড বাড়ে তত কি পিএইচ বাড়ে না কমে? অ্যাসিড হলে তো আপনার পিএইচ কমে, তাই না? যত অ্যাসিড বেশি তত পিএইচ কম না? স্যার অ্যাসিড বেশি হলে পিএইচ কমে যায়। অ্যাসিডের বেশি কিন্তু এইটাতে আপনার অ্যাসিডের এটা পরিবর্তনটা চেক করে না, এটা হাইড্রোজেন পারঅক্সাইডের পিএইচ চেঞ্জ করে, পিএইচ চেক করে। দাঁড়ান ওটা চেক করে বলি। না ঠিকই বলছিলাম, পিএইচ কমে। যত বেশি গ্লুকোজ বাড়ে তত পিএইচ কমে, কারণ তত বেশি অ্যাসিডিক হয় এটা। সো এই জিনিসটা কিন্তু বেসিক্যালি একটা ডিরাইভড সেন্সর, মানে এই জিনিসটার মধ্যে কিন্তু সরাসরি আপনি গ্লুকোজের চেঞ্জটা চেক করতে পারতেছেন, এটা একটা ইনডাইরেক্ট সেন্সর। কি অর্থে? যে এটা গ্লুকোজের পরিবর্তনটাকে আপনি ফার্স্টে পিএইচে নিচ্ছেন, তারপর পিএইচ এর পরিবর্তনটাকে আপনি চেক করতেছেন। এখন তার মানে অবশ্যই এই মেশিনের মধ্যে আমার একটা পিএইচ সেন্সর থাকা লাগবে, মানে পিএইচ এর পরিবর্তন চেক করতে পারে এমন একটা সেন্সর থাকা লাগবে। সো এই জিনিসটা আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আছে, যে একটা পিএইচ সেন্সর কিভাবে কাজ করে এই জিনিসটা আপনারা ডিসক্রাইব করবেন, এটা অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেনে আছে। সো ওইটা যখন আপনারা করবেন আপনারা জেনে যাবেন যে পিএইচ সেন্সর কিভাবে কাজ করে। তবে বেসিক্যালি পিএইচ সেন্সর কাজ করে হলে কি আপনার এরকম একটা রেফারেন্স ইলেকট্রোড থাকে পিএইচ মাপার জন্য, যেটার মাথার মধ্যে একটা খুব ছোট 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 ছিদ্রওয়ালা গ্লাস ফ্রেট ইউজ করা হয়, এক ধরনের মেমব্রেন ইউজ করা হয়, এবং এটার ভিতরে আপনার একটা রেফারেন্স ইলেকট্রোড থাকে। সো আপনি যখন কোনো একটা সলিউশনের মধ্যে এই ইলেকট্রোডটাতে রাখেন, সলিউশনের মধ্যে আপনার মুক্ত হাইড্রোজেন আয়ন আছে যেটা হলে কি আপনার অ্যাসিড থেকে আসে, আর মুক্ত হাইড্রোক্সিল আয়ন আছে যেটা হলে কি আপনার বেস থেকে আসে বা ক্ষার থেকে আসে। তো এই মুক্ত হাইড্রোজেন আয়নটা এই মেমব্রেনটার মধ্যে দিয়ে চলাচল করতে পারে, মানে আদান প্রদান হতে পারে। তো যখন হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায় তার মানে এই জিনিসটা আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যেতেছে। কোনো একটা সলিউশনের মধ্যে মুক্ত হাইড্রোজেন বেড়ে যাওয়া মানে কিন্তু ওইটা আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাওয়া। সো যখন মুক্ত হাইড্রোজেন বেশি হয়ে যায় তখন হাইড্রোজেনটা এখান থেকে প্রবেশ করে এবং এই টোটাল জিনিসটা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে লাগানো থাকে। তখন এই পুরো জিনিসটা একটা ভোল্টেজ চেঞ্জ দেখায়। এই ভোল্টেজের চেঞ্জটা থেকে আমরা ধরতে পারি যে পিএইচ এর কতটুকু চেঞ্জ হচ্ছে। তো পিএইচ এর যে স্কেলটা 0 থেকে 14, আপনারা নিশ্চয়ই জানেন যে পিএইচ এর স্কেলটা হলো গিয়ে 0 থেকে 14। এই 0 থেকে 14টা অ্যাকচুয়ালি কি ডিটারমাইন করে হলে গিয়ে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন। হাইড্রোজেন এবং অক্সিজেনের কনসেন্ট্রেশন হয়ে গিয়ে ডিটারমাইন করে যে পিএইচ কত। তো পিএইচ যখন 7-এ থাকে তখন আপনার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যে কোনো ম্যাটেরিয়ালে পিএইচ যখন 7 তখন এটার মধ্যে হাইড্রোজেনের পরিমাণ হলে গিয়ে 10⁻7, মুক্ত হাইড্রোজেনের পরিমাণ হলে গিয়ে 10⁻7 এবং মুক্ত হাইড্রোক্সিলের পরিমাণ হলে গিয়ে 10⁻7। যখন আপনার পিএইচ কমে যাচ্ছে এটার মানে হলে কি আপনার হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে কিন্তু হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, কিন্তু দুইটার যোগফল কিন্তু সবসময় 14 থাকবে। একটা মজার জিনিস খেয়াল করেন, দুইটার যোগফল সবসময় 14 থাকবে, আইদার 7-7 অথবা 8-6 অথবা 6-8, যেটাই হোক কিন্তু দুইটার যোগফল সবসময় 14 থাকবে। তো জেনারেলি আমরা এই হাইড্রোক্সিলের যে সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা ইউজ করি হলে গিয়ে পিএইচ হিসাবে, আমার যতদূর মনে আছে, আমি ঠিক শিওর না, এটা একটু আপনারা পড়ে নিন যে কোনটা সংখ্যাকে আমরা পিএইচ হিসেবে ইউজ করি। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমরা খুব সম্ভবত পিএইচ হিসেবে ইউজ করি, যে এটার সংখ্যা 6 এটার সংখ্যা 8, মানে পুরো জিনিসটা তখন অ্যাসিডিক হয়ে গেছে, মানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে আর অক্সিজেনের কনসেন্ট্রেশন, হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন কমে গেছে। এই জন্য এই জিনিসটাকে আমরা পিএইচ হিসেবেই করি, যে হাইড্রোজেন আর হাইড্রোক্সিলের কত আছে। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা জানতেন ইন্টারমিডিয়েট থেকে, যে পিএইচ 7-এ দুইটা সবসময় 10⁻7 থাকে। এটাকে বলা হয় হলে কি আপনার ডিসঅ্যাসোসিয়েশন কনস্ট্যান্ট, মানে একটা নির্দিষ্ট পিএইচে এত পরিমাণ হাইড্রোজেন এবং এত পরিমাণ হাইড্রোক্সিল ডিসঅ্যাসোসিয়েটেড অবস্থায় থাকবে, আয়নিত অবস্থায় থাকবে। সো ওটার উপর ভিত্তি করে আমরা পিএইচ সেন্সরটা তৈরি করি, এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে। তো গ্লুকোজ সেন্সরের ভিতরে বেসিক্যালি আমার একটা পিএইচ সেন্সর থাকে, এবং এই গ্লুকোজ অক্সিডেজ যখন আপনার গ্লুকোজটাকে অক্সিডাইজ করে গ্লুকোনিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইডে পরিণত করে তখন পিএইচ এর একটা পরিবর্তন হয়। এই পিএইচ এর পরিবর্তনটা আমরা পুরো সিস্টেম দিয়ে টেস্ট করি। এখন দেখেন এটার মধ্যে যত কোম্পানির আপনি গ্লুকোজ সেন্সর ইউজ করেন সবগুলোর স্ট্রিপের মধ্যে দেখবেন এই 3টা পা আছে।
তিনটা পাওয়ার মধ্যে একটা হলো কি ট্রিগার ইলেকট্রোড, একটা হলো কি ওয়ার্কিং ইলেকট্রোড, একটা হলো কি রেফারেন্স ইলেকট্রোড। তো এটার মধ্যে ইটা দেওয়া আছে, মানে কোন ইলেকট্রোড কোথায় যায় সেটা দেওয়া আছে। তো টেস্ট স্ট্রিপটা আপনি ঢুকালেন, টেস্ট স্ট্রিপের একটা পা আপনার থাকবে যেটা আপনার শুধুমাত্র বোঝার জন্য যে আপনি টেস্ট স্ট্রিপটা মেশিনের মধ্যে ঢুকাইছেন, সেটা হলো কি ট্রিগার ইলেকট্রোড। মানে আপনি রক্তটা যখন এখানে দেন, রক্তটা দিলে দেখেন এটা কিন্তু এই তিনটে ইলেকট্রোডের মধ্যে রক্তটা কিন্তু একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে এবং তিনটে ইলেকট্রোডের মধ্যে কিন্তু কানেকশন স্থাপন করবে। এমনিতে যখন কোনো রক্ত নাই তখন কিন্তু এই তিনটেই ওপেন সার্কিট অবস্থায় আছে। দেখেন তিনটার কোনোটার কোনো মাথা কিন্তু একটার একটার সঙ্গে লাগে নেই। কিন্তু যেই মুহূর্তে আপনি রক্ত দিবেন প্রত্যেকটা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তো আপনার মেশিনটা তখন এই ট্রিগার এবং রেফারেন্স ইলেকট্রোডের মধ্যে তখন একটা কানেকশন খুঁজে পাবে। যখনই কানেকশন খুঁজে পাবে তখন বুঝবে যে না, মেশিনের মধ্যে একটা স্ট্রিপ ঢুকানো হয়েছে, এখন মেজারমেন্ট শুরু করো। তো মেজারমেন্টটা কিভাবে হবে? আপনার রেফারেন্স ইলেকট্রোড যেটা থাকে, ওই রেফারেন্স ইলেকট্রোডটা একটা নির্দিষ্ট ভোল্টেজে দেওয়া থাকে। এই যে -0.4 ভোল্টে একটা নির্দিষ্ট ভোল্টেজে আপনার রেফারেন্স ইলেকট্রোডটা দেওয়া থাকে। এরপরে আপনার করে কি, যে ওয়ার্কিং ইলেকট্রোডটা পিএইচ এর পরিবর্তনের কারণে ওয়ার্কিং ইলেকট্রোডটা যে ভোল্টেজটা জেনারেট করে, এই ভোল্টেজটা এবং রেফারেন্স ভোল্টেজের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে একটা অপএম্প দ্বারা অ্যাম্প্লিফাই করা হয়। অ্যাম্প্লিফাই করার পরে তারপরে এই জিনিসটাকে বিভিন্ন ধরনের প্রসেসিং এর মাধ্যমে আপনার স্ক্রিনে দেখানো হয়। এখন আমার কোশ্চেন হলো গিয়ে, এখানে আমি আউটপুট পাইতেছি ভোল্টেজ, অবশ্যই আমি আউটপুট পাইতেছি ভোল্টেজ, আমার যে পিএইচ সেন্সরটা সেটা আমার আউটপুট দেবে ভোল্টেজে। এই ভোল্টেজটাকে আপনি গ্লুকোজের পরিমাপে কিভাবে পরিণত করবেন? গ্লুকোজের পরিমাপটা কিসে হয়? মিলিমোলে, তাই না? কোনো কিছুর মধ্যে কোনো কেমিক্যাল উপস্থিত আছে নাকি সেটা আমরা জেনারেলি মিলিমোলে বুঝি, মোল বা মিলিমোলে বুঝি, কি পরিমাণে আছে একটা লিকুইডের মধ্যে কোনো একটা সলিড কেমিক্যাল কি পরিমাণে আছে এটা আমরা মোলে হিসাব করি জেনারেলি। তো কত মোল গ্লুকোজ আছে আপনার রক্তের মধ্যে, এটা আপনি ভোল্টেজ থেকে কিভাবে বুঝবেন? আমি কিন্তু প্রতিটা সেন্সরের পরই আপনাদেরকে একই কোশ্চেনই করতেছি। কেউ কি আমাকে বলতে পারবেন কিভাবে বুঝবেন ভোল্টেজ থেকে কতটুকু গ্লুকোজ আছে? একজন বলে উদ্ধার করেন তাড়াতাড়ি। কেউ পারবেন না? কেউ না পারলে আর কি করার। আর কতগুলো মডার্ন এখন গ্লুকোজ সেন্সর বের হয়েছে, ব্লাড গ্লুকোজ সেন্সর, যেগুলোতে আপনার আর ইনভেসিভ মানে শরীরকে আর ফুটা করা লাগে না, শরীরকে ফুটা না করেই আপনারা এরা গ্লুকোজ মেজার করে দিতে পারে। এটার মধ্যে কতগুলো সেন্সর আমি এখানে ছবি রাখছি, আপনারা চাইলে এগুলো সম্পর্কে আরও জেনে নিতে পারেন। এটার মধ্যে যে প্রথম যেটা আছে সুগার বিট, এই সুগার বিটটা হলে কি আপনার ঘাম থেকে মেজার করে, ঘাম থেকে মেজার করে, মানে আপনার শরীর থেকে যে ঘামটা উৎপন্ন হইতেছে এই ঘামটাকেও স্যাম্পল করে, ঘামটাকে স্যাম্পল করে ওই ঘামের মধ্যে থেকে ওরা ক্যালিব্রেশন করে এমন একটা সিস্টেম তৈরি করছে যে ঘামের মধ্যে কতটুকু সুগার আছে সেটা থেকে ওরা ব্লাড গ্লুকোজের সুগারের পরিমাপটা মেজার করতে পারে। মানে এক ধরনের তৈরি করছে ওরা ক্যালিব্রেশন মেকানিজমে। মানে একটা মানুষের শরীর থেকে ফার্স্টে ঘাম নিছে, ওরা জানে যে এই মানুষের রক্তে এই পরিমাণ ব্লাড গ্লুকোজ আছে, মানে ইনভেসিভ মেথডে ফার্স্টে মেজার করে নিছে। মেজার করে নেওয়ার পরে ওর ঘামটা মেজার করছে, ঘামটা মেজার করে দেখছে যে এটার মধ্যে এতটুকু সুগার আছে। তখন ওরা একটা সম্পর্ক স্থাপন করছে যে কারো ঘামের মধ্যে যদি এতটুকু সুগার থাকে তার মানে তার ব্লাডে এতটুকু সুগার আছে, যেহেতু তার ব্লাডের সুগারটা অলরেডি জানে তারা। এভাবে ওরা একটা ক্যালিব্রেশন করে এরকম একটা সেন্সর বানাইছে যেটা ঘাম থেকে মেজার করে। আরেক ধরনের সেন্সর তৈরি করছে যে এটা হলো একটা চোখের মধ্যে কন্ট্যাক্ট লেন্স, আমরা যেটা পড়ি চোখের কন্ট্যাক্ট লেন্স, এই চোখের কন্ট্যাক্ট লেন্সের মধ্যে এই জিনিসটা ইন্টিগ্রেট করছে। আপনার চোখের মধ্যে থেকে যে কন্টিনিউয়াস যে পানি প্রবাহিত হইতেছে চোখের উপর দিয়ে, ওই পানিটার থেকে ওর স্যাম্পল নেয় এবং ওটার থেকে ওর ব্লাড গ্লুকোজটা মেজার করতে পারে। একই রকম ক্যালিব্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ও ব্লাড গ্লুকোজটা মেজার করতে পারে চোখের পানি থেকে। আরেকটা এখানে যে সেন্সরটা দেখাইতেছে এটা হলো কি আপনার কানের লতির মধ্যে পড়ানো হয়। কানের যে নিচের পাতলা জায়গাটা আছে লতি, যেটার মধ্যে থেকে আপনি যদি আলো দেন তাহলে মোটামুটি ব্লাড ভেসেলগুলো দেখা যায়। আপনারা দেখবেন যে কানের লতির মধ্যে আপনি যদি এক সাইড থেকে আলো দেন অপর সাইড লাল হয়ে থাকে, মানে ভিতরে সবগুলো ব্লাড ভেসেল দেখা যায়। তো এটা কানের লতির মধ্যে পড়াইলে যে আলোটা যে যাচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে যে আলোটা যাচ্ছে, এই আলোটার পরিবর্তন থেকে ইনফ্রারেড এবং রেড এই দুইটা এলইডি ইউজ করে ওরা। একটা হলো কি ইনফ্রারেড এবং একটা হলো কি রেড এলইডি। সো ইনফ্রারেড এবং রেড এলইডির আপনার ডিফ্রেকশন এবং ইন্ডেক্স, মানে কানের লতির যে রিফ্রেক্টরি ইন্ডেক্স, এটা মেজার করে ও বলতে পারে যে আপনার রক্তের মধ্যে
কি পরিমাণ ব্লাড গ্লুকোজ আছে। তবে এগুলোর কোনোটাই আপনার ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মেজারমেন্টের মতো অ্যাকুরেট না, যেই জন্য এগুলো এখনো মার্কেটে এতভাবে চালু হয়নি আর কি। তবে আশা করা যাচ্ছে এটার অ্যাকুরেসি যখন মানে 96% ক্রস করে যাবে তখন খুব শীঘ্রই আমরা এগুলোকে বাজারে দেখতে পারবো, এবং এটা একটা $multi-billion ইন্ডাস্ট্রি। ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট হলে একটা $multi-billion ইন্ডাস্ট্রি। সো আপনাদের মধ্যে যে কেউ সবার আগে নন ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট সিস্টেম তৈরি করতে পারবেন, সে সবার আগে বিলিয়নিয়ার হবেন, এটা মোটামুটি গ্যারেন্টি দেওয়া যায়। এই জন্য এটা নিয়ে অনেক অ্যাক্টিভ রিসার্চ হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে। সো এটাই হলো কি আজকের লেকচার এতটুকু পর্যন্ত। আমি আপনাদেরকে আরেকটা স্লাইড দিব যেটার মধ্যে আপনার গ্যাস সেন্সর আছে কিছু, মানে আমরা কিভাবে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এসব গ্যাসের উপস্থিতি কতটুকু আছে সেই জিনিসটা আমরা কিভাবে মেজার করতে পারি। তো এটা আপনারা ওই লেকচার স্লাইড দেখে পড়ে নেবেন, আর আমি আপনাকে চেষ্টা করবো এই উইকের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিতে। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে এই ক্লাস নিয়ে? না স্যার